তো আমরা আমরা এশিয়ার মধ্যে 48টি দেশ ছিল, তার মধ্যে প্রায় 30টি মতো আমরা কমপ্লিট করেছি। এবার যেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে আছে হচ্ছে আমাদের মিডল ইস্ট। তো মিডল ইস্টে প্রায় 17খানা দেশ আছে। কতখানা? 17খানা। মুখে যেমন কমিউনিকেশন হয়, 17খানা দেশ আছে। তো মিডল ইস্টটা কোনখান? এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। তো ওয়ার্ল্ড ম্যাপকে মিডল ইস্ট হিসাবে বলি আমি, যদি আমাকে ভাগ করি এখানটায়, তো দেখো এখানটায় ভাগ হচ্ছে এখানটায়। তো এটা মাঝ বরাবর একটা পয়েন্ট হচ্ছে, দেখো এখানটায়। তো মাঝ পয়েন্টের এখানটা ধরে এটা হচ্ছে ওয়েস্ট আর এটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট ইস্ট। তার জন্য এটাকে বলছি আমরা মিডল ইস্ট, মানে মাঝ বরাবর সেন্টার করছে, তার জন্য আমরা মিডল ইস্ট বলছি। তাহলে মিডল ইস্ট যখনই বলবে তখনই সৌদি আরব মানে আরব দুনিয়াকে বুঝাবে মিডল ইস্ট। আরব দুনিয়ায় কতখানা দেশ আছে? প্রায় 17খানা দেশ আছে। আজ আমরা এই 17খানা দেশের বেসিক যে কনসেপ্ট, রাজধানী কি, ওইখানটায় কিসের জন্য কনফ্লিক্ট, কিসের জন্য হচ্ছে, মুদ্রা কি, সংসদ কি, আমরা বেসিকটা জানবো। এরপর তোমরা যখন বেসিক জানতে পেরে যাবে তখন ইউটিউব, ফেসবুক, মোবাইল থেকে তোমরা জানতে পেরে যাবে সঠিক তথ্য কি। তো আমরা এরপরে যেমন হচ্ছে আমরা বুঝতে পারলাম, যখন এরপরে আমরা যদি চলে আসি, মিডল ইস্টে প্রায় 17খানা দেশ আছে। 17খানা দেশের মধ্যে আমরা এবার দুটো ম্যাপ আছে। এটা হচ্ছে এশিয়ার মধ্যে, এটা মিডল ইস্ট। এখানটায় প্রায় 17খানা দেশ আছে। এটা প্রথমত যদি আমরা আজ থেকে 2000 বছর আগে যদি দেখি, যদি আমরা 2000 বছর আগে, তো রোমান এম্পায়ার ছিল। রোমান এম্পায়ার মানে রোমান সাম্রাজ্য ছিল। রোমান সাম্রাজ্যের পরে আসে পতন ঘটায়। রোমান সাম্রাজ্যের পর প্রায় 2000 বিসি পতন ঘটে। রোমান সাম্রাজ্যের পতনের পর আসে অটোমান সাম্রাজ্য। এই অটোমান সাম্রাজ্য আছে। অটোমান সাম্রাজ্য পুরো 3টে মহাদেশে বিস্তারিত ছিল, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ। অটোমান সাম্রাজ্যের যেমন হচ্ছে কিছু ওয়েব সিরিজ বার হয়েছে, ওগুলো দেখতে পাওয়া যায়, হাজার হাজার ওয়েব সিরিজ বার হয়েছে ওদের কিভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল অটোমান সাম্রাজ্য। এই অটোমান সাম্রাজ্য থেকে ভাঙে হচ্ছে তৈরি হয়, বা নতুন নতুন দেশ তৈরি হয়। ইংরেজরা আসতে শুরু করে এবং ইংরেজদেরকে এত মার মেরেছিল এই অটোমান সাম্রাজ্য, যে এই যখন অটোমান সাম্রাজ্য যখন ক্ষয় হয়, তখনই এপাশে ইউরোপ কান্ট্রি, তো এগুলো সব ইউরোপের সব মানে এমন মার মারেছিল ওদেরকে, ঘরে ঢুকে মানে দেখতে পাওয়া যেত না ওদেরকে, মানে দেখার এই ভয়ে ওরা, যে ওদেরকে থাকার জায়গা ছিল না ইউরোপে। তখন ওরা যেখানে থাকবে, বাড়ি ঘর করে থাকবে, ঘর সংসার করবে, থাকার জায়গা ছিল না। তখন ওরা কি করে, এই ইংরেজরা, ব্রিটিশরা, পর্তুগালরা, ফ্রেঞ্চরা কি করে, নতুন নতুন কলোনি খোঁজ করতে লাগে। এই অটোমান এম্পায়ারের মারের চপটে মুসলিম সাম্রাজ্য ছিল। তখনই এখান থেকে চলে আসে ভাস্কো ডা গামা, ইন্ডিয়া খোঁজ করে ভারত খুঁজতে বের হয়ে যায়। কলম্বাস আমেরিকা খোঁজ শুরু করতে দেয় ওই 1400। আর অটোমান সাম্রাজ্য শুরু হয় ওই 1000 থেকে প্রায় 1500। আর এইখান থেকে কিন্তু তখন ওদেরকে এত মার পড়ে ওই পাশে, ওদের নিজের মহাদেশ ছেড়ে ওদেরকে অন্য মহাদেশে যাবার লেগে, কেউ অস্ট্রেলিয়ায় খুঁজে, কেউ আমেরিকা, কেউ ভারত মহাদেশ, এরকম খুঁজতে বার করে দেয়, উপনিবেশ খুঁজতে শুরু করে। এবার এই অটোমান সাম্রাজ্যের পতনের কারণ হচ্ছে ব্রিটিশরা এত শক্তিশালী হয়ে যায়, আস্তে 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 অন্য উপনিবেশকে কলোনি করে, সেখানকার মানুষকে খাটাই। যেমন ভারত কি ছিল, একটা কলোনি ছিল, সেখানে মানুষকে অত্যাচার করে, উৎপাদন করে, সব টাকা পয়সা গুলো সব ইংল্যান্ডে নিয়ে গেছে। সেরকমই ওরা, এইটাই ছিল সৌদি আরব যেটা দেখছি, এটা এটা ব্রিটিশদের কলোনি ছিল পুরোটা। এই পুরো আরব প্রায়দ্বীপে 60টি দেশ আছে। এই 60টি দেশ পুরোপুরি ব্রিটিশ কলোনি ছিল। তো ব্রিটিশ কলোনিকে এত মারা এখানে কি করে, এখানটাই বলা হয়, এখানটাই যে পুরোপুরি এই সৌদি আরব দেখছে, এটা সৌদি আরবে যে মক্কা ছিল, মক্কা কিন্তু ছিল এখানটায়, মক্কা দেখাচ্ছে সেখানটায় ছিল কিন্তু অটোমান সাম্রাজ্যের এম্পায়ারে। মদিনা ছিল অটোমান সাম্রাজ্যের এম্পায়ারে। তখনই এই সৌদি আরব বলে, এখান থেকে সৌদি আরব ব্রিটিশদের সঙ্গে চুক্তি করে যে আমরা, অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল তুর্কিতে, এই সৌদি দুনিয়া ছিল, বলছে আমরা মারতে শুরু করছি। আর এইদিকে ইংরেজ মারতে শুরু করছে, অটোমান সাম্রাজ্যকে একবারে ধুলিস করে দেয়। দুই দিক থেকে পয়সা দেয় ইহুদিরা ব্রিটিশ দেখে, ওদেরকে বলা হয় যে আমরা তোমাদেরকে একটা দেশ তৈরি করব, পয়সা লাই, মানুষ ক্ষমতা পাওয়ার লাই,
বা উপনিবেশ যেখানে শাসন ছিল ধরে নিয়ে আসে, মারধর করে, এরকম ভাবে ওরা কবজা করতে শুরু করে দেয়। নিয়ে অবশেষে অটোমান এম্পায়ার শেষ হয়ে যায়, তারপরে সৌদি আরব দুনিয়া তৈরি হয়। ব্যাকগ্রাউন্ডে গেলাম, এরপরে দেখো তুর্কি। অটোমান সাম্রাজ্য কোথায়, রাজধানী কোথায় ছিল? তুর্কিতে ছিল। এবার ওটা একটু ব্যাকগ্রাউন্ড ছিল। এবার এখানটায় আমরা 17টা দেশ, তো 17টা দেশকে একবার দেখে নিই একবার। তো 17টা দেশ হচ্ছে, যদি আমরা 17টা দেশ বলি, হচ্ছে আমি 17টা দেশ হচ্ছে তুর্কি, সাইপ্রাস, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, মিশর, সৌদি আরব, ইয়েমেন, ওমান, ইউএই, কাতার, বাহরাইন, কুয়েত, ইরান, ইরাক। এই 17টা দেশ। এবার তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তুর্কি, তুর্কি এটা। তার নিচে সিরিয়া, তুর্কি, সিরিয়া। এখানে আছে লেবানন, এখানে আছে জর্ডান, এখানে আছে মিশর, এখানে আছে ইসরায়েল, এখানে আছে ফিলিস্তিন। লোকেশনটা বোঝো এখানটায়, ফিলিস্তিন। এবার চলে এলাম এখানটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরব, এটা হচ্ছে ইয়েমেন, এটা হচ্ছে ওমান, এটা হচ্ছে ইউএই, যাকে আমরা দুবাই নামে চিনি আমরা, ওকে ইউনাইটেড আরব আমিরাত বলি এখানটায়। তারপরে হচ্ছে এখানটায় কাতার, আর এখানটায় হচ্ছে বাহরেইন। বাহরেইন হচ্ছে একটা ছোট দ্বীপ দেশ, প্রায় 5 লাখ বিঘা। আমাদের বীরভূম হচ্ছে 35 লাখ বিঘা। আমাদের বীরভূম 35 লাখ বিঘা। আর 7 ভাগের 1 ভাগ বারান হচ্ছে দ্বীপ দেশ, তার নিজের উপর দেশ তৈরি করে নিয়েছে। এবার তারপরে এখানে হচ্ছে, এখানটা হচ্ছে কুয়েত, এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে ইরাক। এখানটা হচ্ছে 17টা দেশ। 17টা বুঝলাম। এবার 17টা দেশের মধ্যে সব থেকে শক্তিশালী ছিল তুর্কি। সব থেকে তুর্কি শক্তিশালী ছিল, কারণ এখান থেকে অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল, শাসন হতো, ক্ষমতা। এবং তুর্কি এখনো শক্তিশালী আছে, কিন্তু একটা হাসির খবর আছে, মুসলমান হচ্ছে অর্গানাইজেশনে 57টা কান্ট্রি আছে, 57টা দেশের মধ্যে সব থেকে শক্তিশালী পাকিস্তান। হাসি। তারপরে হচ্ছে তুর্কি, কারণ পাকিস্তান শক্তিশালী এই কারণ ওর কাছে পরমাণু বোমা আছে, তাছাড়া আদার কিছু নাই। কিন্তু তুর্কির কাছে আধুনিক ড্রোন টেকনোলজি আছে, তুর্কির ন্যাটো সদস্য আছে। এবং আমরা এবার আস্তে আস্তে আমরা বিস্তার ভাবে একটু ওর ভিতরে আমরা ঢুকছি। এবার ওপর ব্যাকগ্রাউন্ড হলো, এরপরে দেখো তুর্কি। এটা হচ্ছে তুর্কি। এই তুর্কি প্রথমত ছিল, আগে অটোমান এম্পায়ার শাসন ছিল, সাম্রাজ্য ছিল। এটি প্রজাতন্ত্র মানে হচ্ছে গণতন্ত্রেই প্রতিষ্ঠিত হয় 1923, আজ থেকে প্রায় 103 বছর আগে। 2023 সালে ওর 100 বছর পুজেছে স্বাধীনতা হওয়া। তার আগে কি ছিল? অটোমান সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্যের আগে ছিল রোমান সাম্রাজ্য, হাতে ছিল রোমান সাম্রাজ্যের। এখানটায় কি ছিল দেখো, এই তুর্কি অনেক বড় ছিল। এখন যে তুর্কি দেখছি এটা ছোট হয়ে গেছে। এই তুর্কিতে অনেক কটা লেক আছে, এখানে হচ্ছে বাসপরাস লেক আছে, এখানটা হচ্ছে মারমরা সাগর আছে। তো বাসপরা, এখানে যে বাসপরা লেক দেখছো, এটা বাসপরা হচ্ছে একটা প্রণালী। পরীক্ষায় কোশ্চেন হয় কিরকম ভাবে, বলছে বাসপরা প্রণালী কোন কোন সাগরের সঙ্গে যুক্ত হয়। একটা হবে মরমরা সাগর, আরেকটা হবে ব্ল্যাক সি, যাকে আমরা কৃষ্ণ সাগর বলি। কৃষ্ণ সাগর আর মরমরা সাগরের মধ্যে প্রণালী যুক্ত করে কি প্রণালী? বাসপরাস। বাসপরাস, যাকে আমরা বলি হচ্ছে স্ট্রেট। স্ট্রেট ইংরেজিতে বলি আমরা ওকে স্টেট বলি। এবং এখানটা কি আছে, সব থেকে মরমরা সাগর হচ্ছে তুর্কির মাঝখানটায় আছে। এবার তুর্কির দক্ষিণ দিকে, তুর্কির উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। পূর্ব দিকে আছে ভূমধ্যসাগর, পূর্ব দিকে আছে ভূমধ্যসাগর, উত্তরে আছে কৃষ্ণ সাগর, দক্ষিণে আছে আরব সাগর, দক্ষিণে আছে আরব সাগর নিচে। তো দেখো এখানটায় হচ্ছে পরীক্ষায় কোশ্চেন করে ভূমধ্যসাগর তুর্কির কোন দিকে আছে? পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। এবার দেখো এখানটায় কি বলছে, দেখো তুর্কির প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় মুস্তফা কালাম পাশা। এই যে একে দেখছো তো, এর নাম হচ্ছে মুস্তফা কালাম পাশা। এর নাম লাই, এর নাম হচ্ছে তো বলে মুস্তফা কালাম পাশা হচ্ছে খলিফা ছিল। যে ইসলামিক জগতে খলিফার মানে হচ্ছে, ভারতবর্ষে যে রাজা ছিল আগে, আগে রাজার পদ নিতে গেলে খলিফার কাছ থেকে ওকে একটা পদ নিয়ে আসতে হতো। ভারতের যে মুঘল রাজা ছিল,
বা সৈয়দ রাজা ছিল, ওখান থেকে যেত, তুর্কিতে যেত, এই খলিফার পদ নিয়ে আসতো, ভারতবর্ষে রাজা গ্রহণ করতো। তো তুর্কির শেষ খলিফা ছিল মুস্তফা কালাম পাশা। খলিফার পদ শেষ করে দেওয়ার পর প্রজাতন্ত্র শুরু হয়, প্রজাতন্ত্রে শুরু হয়। এই হচ্ছে, এটা হচ্ছে একটা হাজিয়া সোফিয়া, একটা হচ্ছে চার্চ। প্রথমে এটা চার্চ ছিল খ্রিস্টানদের, তারপরে যে নাম হচ্ছে মোহাম্মদ বিন তুর্কি, একটা সাম্রাজ্য আসে, এবং সেই সাম্রাজ্যতে আসার পর এটা চার্চকে কিনে মসজিদ তৈরি করে দেয়, মসজিদ তৈরি করে দেয়। এই মসজিদ পরবর্তীকালে আবার কি হয়, প্রথমে খ্রিস্টানদের ছিল চার্চ, তারপরে মুসলমানদের হলো মসজিদ, তারপরে আবার ইংরেজরা তৈরি করলো একে মিউজিয়াম, তৈরি করলো মিউজিয়াম। এই 2020 সালে, এর নাম হচ্ছে তৈবুল আর্দেগান। 2020 সালে এই ভোটে জিতা পর এটা বলছে না, এটা মসজিদ করব আবার, আবার 2020 পর একে মসজিদ করেছে। আধুনিক বিশ্বে যত রকম ভালো মসজিদ ডোম তৈরি করা হয়েছে এই তুর্কির হাজিয়া সোফিয়াকে দেখে, মানে আজ থেকে প্রায় 2000 বছরে তৈরি করা হয়েছে। মানে যত সমস্ত তাজমহল হোক বা ডোম সিস্টেম হোক, একে দেখে ফলো করা হয়েছে। দেখতে এত সুন্দর দেখতে, তখনকার দিনে তুর্কির রানী বলা হতো, রাজা বলা হতো, এখানটাই এত সুন্দর দেখতে ছিল। মোবাইলে সার্চ করে দেখতে পারো একে, এর নাম হচ্ছে হাজিয়া সোফিয়া। এখানে দেখো, এশিয়ার মধ্যে তুর্কির হচ্ছে রাজধানী হচ্ছে আঙ্কারা, এবং ইউরোপের মধ্যে হচ্ছে রাজধানী হচ্ছে থ্রেস। এই পরীক্ষায় কোশ্চেন করে, দেখো এটা হচ্ছে থ্রেস অংশ, এটা হচ্ছে থ্রেস, এটা হচ্ছে 3%, 3%। এটা ইউরোপে পড়ে, কিসে পড়ে? ইউরোপে। তুর্কির কোন অংশ ইউরোপে পড়ে? থ্রেস। তুর্কির কোন অংশ ইউরোপে পড়ে? থ্রেস। কত পার্সেন্ট? 3%। বাদ বাকি 97% হচ্ছে এশিয়াতে পড়ে। এর রাজধানী হচ্ছে আঙ্কারা। রাজধানী কে? আঙ্কারা। এ দেখো রাজধানী লেখা আছে এখানটায়, আঙ্কারা। তুর্কির সরকারি ভাষা হচ্ছে তুর্কি, মুদ্রার নাম হচ্ছে তুর্কি লিরা, মুদ্রার নাম তুর্কি লিরা। তুর্কির মধ্যে কোনো গুরুত্বপূর্ণ প্রাণী হলো হচ্ছে বসফরাস স্টেট, যাকে বলে আমরা বসফরাস প্রণালী বলি। তারপরে হচ্ছে কোন কোন সাগরে করে? মর্মরা সাগর আর কৃষ্ণ সাগরের সঙ্গে যুক্ত করেছে, মর্মরা সাগর আর কৃষ্ণ সাগরের সঙ্গে যুক্ত করেছে। তুর্কির দক্ষিণে অবস্থিত হচ্ছে মেডিটেরিয়ান সি, যাকে আমরা বাংলায় বলি ভূমধ্য সাগর, বাংলায় কি বলি আমরা? ভূমধ্য সাগর। তুর্কির উত্তরে আছে ব্ল্যাক সি, যাকে আমরা বাংলায় বলি আমরা কৃষ্ণ সাগর, বাংলায় বলি আমরা কৃষ্ণ সাগর। এবং তুর্কির সর্বোচ্চ মাউন্ট হচ্ছে মাউন্ট আন্তরা, তুর্কির সর্বোচ্চ পর্বত হচ্ছে মাউন্ট আন্তরা। তুর্কির সংসদের নাম হচ্ছে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি, গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। তুর্কি এশিয়ার মধ্যে একমাত্র দেশ হচ্ছে ন্যাটোতে যুক্ত আছে। ন্যাটো হচ্ছে একটা সংস্থা, হচ্ছে ইউরোপীয় কান্ট্রির একটা সংস্থা, প্রায় 33+ সংস্থা আছে। নেটো মানে এই তুর্কিতে যদি কোনো দেশ আক্রমণ করে, কোনো দেশ, যে কোনো একটা দেশ, মনে করো ভারতে আক্রমণ করলো, তো ন্যাটোতে ওদের নিয়ম হচ্ছে আর্টিকেল 5 অ্যাক্টিভেট হয়ে যাবে। যেসব ন্যাটো কান্ট্রিতে যুক্ত থাকবে তাদের হচ্ছে আর্টিকেল 5 অ্যাক্টিভেট, মানে হচ্ছে কেউ যদি আক্রমণ করতে আসে তুর্কিতে, তো 32-33টা দেশ মিলে ওই দেশকে মারবে। মানে ওরা মস্তানের গ্রুপ করে তৈরি আছে, যেমন পাড়ায় মস্তান হয় না, যেমন আমাকে মারলে পরে আমার চাচা ভাই দাদা সব একবারে একসঙ্গে চলে আসবে, সেরকমই এই তুর্কি হচ্ছে ন্যাটো কান্ট্রি গুলা হচ্ছে 32 থেকে 33+ আছে, ন্যাটো ন্যাটো যুক্ত আছে। একে যদি কেউ মারার চেষ্টা করে, ইরানও যদি মারার চেষ্টা করে যদি একে, তো ইরান যখনই ওকে মারবে, মিসাইল মারবে যখনই, তখনই ওর ইউএনের আর্টিকেল, ন্যাটোর আর্টিকেল 5 অ্যাক্টিভেট হয়ে যাবে, একসঙ্গে 33টা দেশ মিলে ইরানের উপর হত্যা করবে, মারবে। ওরা এই সংস্থা তৈরি করে রেখেছে। তো একমাত্র তুর্কি ন্যাটোতে কি আছে? যোগদান করেছে, ন্যাটো সংস্থা। এর আর হচ্ছে ইসলামিক অর্গানাইজেশন, এখানে আছে OSOIC, ইসলামিক অর্গানাইজেশন, ইসলামিক অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন। এখানটায় প্রায় 57টা কান্ট্রি আছে। 57টা কান্ট্রির মধ্যে সব থেকে শক্তিশালী পাকিস্তান, তারপরে হচ্ছে তুর্কি। কিন্তু তুর্কি টেকনোলজি শিক্ষার দিক থেকে এগিয়ে আছে, একমাত্র পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে বলে শক্তিশালী মনে হয়। বুঝলাম এখানটায়? তুর্কি বুঝতে পারলে পুরোটা তুর্কি কমপ্লিট। এরপরে হচ্ছে আমরা যাবো, এবার হচ্ছে তুর্কির পরে আসবো হচ্ছে সাইপ্রাস। সাইপ্রাস হচ্ছে এশিয়ার মধ্যে একটা ছোট দ্বীপ দেশ। এই সব থেকে প্রভাব এশিয়াতে হলে পরেও কিন্তু এর ইউরোপে বেশি প্রভাব আছে। যত সব কালচার সব ইউরোপের মতন, ইউরোপের মতন কালচার আছে ইউরোপ। দেখো এখানটায় দেখো,
সাইপ্রাস হচ্ছে ছোট একটা ঘুরে ট্রাভেল দেশ, এরকম ভাবে ছোট ছোট দ্বীপ আছে। এবং সাইপ্রাসের গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে এইখান থেকে যেটা আছে এটা হচ্ছে এখান থেকে এটা তুর্কির আন্ডারে আছে, তুর্কির আন্ডারে আছে। আর বাদ বাকি যে আন্ডারে আছে সাইপ্রাস রিপাবলিক, এটা সাইপ্রাস দেশে আছে, সাইপ্রাস দেশে আছে। এইখানটায় কিছুদিন আগে দেখো এখানটায় এখানে কি বলছে দুটি ব্রিটিশ সেনাবাহিনী আছে, তার নাম হচ্ছে ব্রিটিশ সেরাভো বেস এরিয়া। মানে যে সমস্ত বিদেশে যেমন হচ্ছে ইউএস আমেরিকা, এরা ফ্রান্স, এরা সব শক্তিশালী দেশ, এরা দেশকে কন্ট্রোল করার জন্য বিদেশে এয়ার বেস লাই, মানে সেনা ছাউনি লাই। তো এই সেরকমই সাইপ্রাসে এইখানে দুই জায়গাতে এইখানে এইখানে ওদের সেনা ছাউনি বেস আছে, তাকে বলছি আমরা সরেজাবেন বেস এরিয়া বলা হয়। এগুলোকে হচ্ছে ইউনাইটেড কিংডম নিয়ন্ত্রণ করেছে। মানে এখানটায় ওরা স্বাধীনতা দিয়ে চলে গেছে ঠিকই, কিন্তু ওদের সেনা রেখে দিয়েছে। ভবিষ্যতে কোনোদিন সময় যদি এখানটায় ধরো মনে করো জর্ডান আছে, এখানটায় ইরান আছে, এখানটায় আরব আছে, যদি আক্রমণ করতে হয় তো ওকে ব্রিটেন থেকে উঠে আসতে হবে না, ওদের এই সেনাবাহিনী থেকে রকেট লঞ্চ হবে। ওদের ডিফেন্স প্যাক্ট করা থাকে যে যেখানটায় ব্রিটেন যেখানটায় সেনা ছাউনি আছে সেখানটায় আমেরিকা ওর সেনা ছাউনি ব্যবহার করতে পারবে। এরকম ভাবে ওরা নিজেকে শক্তিশালী তৈরি করে রেখেছে। এবার আস্তে 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 ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছো সেনা ছাউনি কিসের জন্য লিখছে। যেমন ভারতে কিছু সেনা ছাউনি আছে, আফগানিস্তানে সেনা ছাউনি করার চেষ্টা করছিল, যেমন তাই ইতে ছিল আমরা সেনা ছাউনি, যেমন আমরা ডিফেন্স প্যাক্ট করা আছে। ইউএসএ যেখানটায় সেনা ছাউনি আছে বা জাপানে যেখানে সেনা ছাউনি আছে সেটা আমরা ইউজ করবো যুদ্ধের সময়, ডিফেন্স প্যাক্টের মধ্যে আছে। তো এরকম সেনা ছাউনি মানে বিদেশে আমাকে আমার স্থান থেকে আমাকে রকেট লঞ্চ করতে হবে না, আমি ওইখান থেকে আমি রকেট লঞ্চ করে দিলাম, ব্যবহার আমি করে দিলাম। তো দেখো এখানটায় সাইপ্রাস কোথায় অবস্থিত, পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত। কোথায় অবস্থিত? পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত। সাইপ্রাসের হচ্ছে রাজধানী হচ্ছে নিক্সোসিয়া, নিক্সোসিয়া। সাইপ্রাসের মুদ্রা হচ্ছে ইউরো। ইউরো হচ্ছে ইউরোপের হচ্ছে একটা কমন টাকা। ইউরোপ, পুরো ইউরোপে যেখানে ঘুরতে হবে যদি কেউ যদি ইউরো নিয়ে তো যে কোনো জায়গায় যে কোনো স্থানে কিনা বেচা করতে পারবে ইউরোতে। ইউরোর হচ্ছে কমন টাকা, ওরা কমন টাকাটা ব্যবহার করে। ভাষা হচ্ছে গ্রিক ও তুর্কিশ, দুটো একসঙ্গে ভাষা থাকে। সাইপ্রাসের কাছাকাছি তিনটি দেশ অবস্থিত হচ্ছে তুর্কি, গ্রিস, সিরিয়া। তুর্কি, গ্রিস, সিরিয়া। সাইপ্রাসের এবং কোন ধরনের দেশ আছে? একটি দ্বীপ রাষ্ট্র। সাইপ্রাসের যুক্তরাষ্ট্র দুটি ঘাঁটি রয়েছে, একটা হচ্ছে অঙ্কিতা আর একটা হচ্ছে দোলেখা। এখানটাই দেখিয়ে দিলাম পুরোপুরি। ওখানে যখন পিডিএফ তোমার হাতে যাবে তখন ভালো করে তোমরা মোবাইলে সার্চ করি ম্যাপে দেখি বুঝতে পারবে। এখানটায় পুরোপুরি জুম করবে, এখানটায় সেনা ছাউনি বেস, গুগল ম্যাপ সবকিছু দেখতে পেয়ে যাবে, বুঝতে পারলে? তারপরে দেখো সাইপ্রাসের পরে হচ্ছে এবার সিরিয়া। সিরিয়াকে শেষ করে দিয়েছে ইসরায়েল, এত মার মেরেছে, ঘর বিল্ডিং, এগুলো সব ঘর বিল্ডিং, ঘর বিল্ডিং মারছে ঠিক আছে। ইসরায়েলের একটাই কথা, নিউক্লিয়ার পাওয়ার। নিউক্লিয়ার পাওয়ার যে তৈরি করার চেষ্টা করবে আমি তাকে মারবো, আমি তাকে মারবো। তো এরকম ভাবে মারবো। সিরিয়াকে, সিরিয়া বলছে যে ছিল, তাকে যে প্রধানমন্ত্রী ছিল সে বলছে নাকি নিউক্লিয়ার পাওয়ার তৈরি করছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার কি দরকার, আমি আছি তো, কে বাদানামো করছে এশিয়াতে, যে বাদানামো করবে আমি দেখে নেবো। ইসরায়েল বলছে, মেরি ধসাইন দিচ্ছে ঠিক আছে। এরকম ভাবে ঘর জীবনযাপন পালন করছে। এই বাচ্চা ছেলেরা কি করে, এরকম এরকম হাজার হাজার বাচ্চা ছেলে মারা যায়, পুরো দেশ এরকম হয়ে নরক হয়ে যাচ্ছে। কেউ যদি বেঁচে থাকতে নরক দেখতে চাই তো সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন ওইখানে থাকলে পরে বুঝতে হবে যে হ্যাঁ মরণ কাকে বলে। চিকিৎসা করার জন্য ডাক্তার হসপিটালে বম্ব করছে, ইন্টারন্যাশনাল রুল আছে হসপিটাল স্কুল কলেজে বম্বিং করতে পারবে না। কিন্তু ইসরায়েল এমন একটা দেশ, ও কোনো নিয়ম পালন করে না, যেখানে পাবো সেখানে মারবো। কারণ শক্তি যার, ক্ষমতা তার। ওর শক্তিও আছে, ক্ষমতাও আছে, মারতেও পারছে। আর এদের কাছে শুধু খালি দুয়া আছে, কিছু নাই, আল্লাহ করবে। এরা তৈরি করতে দেবে না তো এরা। দেখো এটা হচ্ছে সিরিয়া, বাশার আল আসাদ সরকার। বাশার আল আসাদ সরকার আরেকটা কারণ হচ্ছে এই সিরিয়া যা আছে হচ্ছে আমাদের দেশ হচ্ছে বা রাষ্ট্র বা আমরা যাকে বলি আমরা পৃথিবী বলি, পৃথিবীর দুভাগে বিভক্ত। একটি হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে রুশ। ইউএসএ হচ্ছে একটা আলাদা দুনিয়া, রুশ হচ্ছে একটা আলাদা দুনিয়া। এই সিরিয়া
জর্ডান, ইরান, এরা সব রুশকে ফেভার, রুশকে বন্ধু মনে করে। আর রুশকে যে বন্ধু মনে করবে, আমেরিকা তাকে ইসরায়েলকে দিয়ে মানা করাবে। এই জর্ডানে যে ছিল, সিরিয়াতে যে ছিল বাশার আল আসাদ সরকার ছিল, ও ভ্লাদিমির পুতিনের কলেজে বসে থাকতো, যা বলতো তাই শুনতো। এবার আমেরিকা দেখছে ওর কথা আমার শুনবি কেন, ইসরায়েলকে দিয়ে ঠোয়া করালে, এরকম হয়ে মায়ের অবস্থা করালে ওদেরকে। এই দেখো, সিরিয়ার রাজধানী হচ্ছে দামাস্কাস। সিরিয়ার সঙ্গে ভারতের ইতিহাসের একটা সম্পর্ক আছে। ভারতের ইতিহাসে ছিল বিন্দুসার রাজা ছিল। বিন্দুসার যখন রাজা ছিল, যখনই এই সিরিয়ার রাজা, দামাস্কাসের রাজা বিন্দুসারকে বলেছিল যে ভারতবর্ষ থেকে দেশি মদ, আঞ্জির আর টিচারের জন্য। বিন্দুসার দেশি মদ বস্তায় ভরে দিয়েছিল, আঞ্জির একটা ফল দিয়েছিল, কিন্তু ভারতবর্ষের টিচার দেয়নি। বলছে ভারতবর্ষের টিচার দিয়ে যাবে না, শিক্ষক দিয়ে যাবে না, শিক্ষক ভারতবর্ষে তৈরি হয় ভারতবর্ষের জন্যই। তখন থেকেই ভারতবর্ষে, তার আগে থেকে কিন্তু যা শিক্ষকের সম্মান একটু আলাদা টাইপের, গোটা বিশ্বের শিক্ষক আর ভারতবর্ষের শিক্ষকটা আলাদা সম্পর্ক দেয়নি। সিরিয়ার সঙ্গে একটা ইতিহাস, যখন বিন্দুসার যখন পড়াবো যখনই, তখন কানেক্ট হবে যে বিন্দুসার কোথা থেকে, সিরিয়া থেকে কি হলো এখানে। সিরিয়া বুঝতে পারলাম, সিরিয়ার রাজধানী হচ্ছে দামাস্কাস। এটি প্রায় 11,000 বেশি পুরানো। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটা কিন্তু অবস্থিত আছে। প্রথম বিশ্বযুদ্ধ ফ্রেঞ্চ মাউন্টের অধীনে হয় এবং 1940 সালে স্বাধীনতা লাভ করে। হচ্ছে ইউফ্রেটিস সিরিয়ার উত্তর অঞ্চলে। ইউফ্রেটিস এটা হচ্ছে, যেটা দেখছো ইউফ্রেটিস হচ্ছে সিরিয়ার উত্তর অঞ্চল, এটা হচ্ছে সিরিয়ার উত্তর অঞ্চলে, এটা ইউফ্রেটিস নদী আসছে, এটা হচ্ছে ইউফ্রেটিস নদী। ইউফ্রেটিস সিরিয়ার প্রধান নদী হচ্ছে ইউফ্রেটিস। কি নদী? ইউফ্রেটিস প্রবাহিত হয় এবং মেসোপটেমিয়াম সভ্যতার জন্মস্থান ইউফ্রেটিস নদীর উপরে। যে পরীক্ষায় কোশ্চেন হয়, মেসোপটেমিয়ামের জন্মস্থান কোন নদীর তীরে? ইউফ্রেটিস। কোথায়? ইউফ্রেটিস। ছোট ছোট কোশ্চেন, ইউফ্রেটিস। মেসোপটেমিয়ামের জন্মস্থান কোথায়? ইউফ্রেটিস। ইউফ্রেটিস। সিরিয়ার অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি এবং সিরিয়ান মুদ্রা হচ্ছে সিরিয়ান পাউন্ড, এসআইপি, এবং সিরিয়ার বৃহত্তম শহর হচ্ছে অ্যাপেল। এখানটায় আছে দেখো, অ্যাপেল বৃহত্তম শহর। ধ্বংস করে দিয়ে সব। এরকম যদি মার পড়ে যদি মিসাইলে, ধ্বংস তো অটোমেটিক ধ্বংস হবে। তারপরে দেখো, সিরিয়ার সংসদের নাম হচ্ছে পিপল অফ কাউন্সিল। আর সিরিয়ার হচ্ছে শাসন ব্যবস্থা হচ্ছে মাল্টি পার্টি। মাল্টি পার্টি, যেমন ভারত মাল্টি পার্টি, সেরকমই মাল্টি পার্টি, কিন্তু ফেভার করবে কাকে? রুশকে। বুঝতে পারলে পুরোটা সিরিয়া। নেক্সট হচ্ছে লেবানন। ঠিক লেবানন হচ্ছে, এটা হচ্ছে সিরিয়া, সিরিয়ার পাশে হচ্ছে লেবানন, এটা হচ্ছে মেডিটেরিয়ান সি। তাহলে মেডিটেরিয়ান সি কোন দিকে অবস্থিত আছে? সিরিয়া, লেবানন। মেডিটেরিয়ান সি কোন দিকে অবস্থিত আছে? কোন দিকে? পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। তো লেবানন কোন দিকে আছে? পশ্চিম দিকে অবস্থিত আছে। এর পরীক্ষা, লেবানন পশ্চিম দিকে অবস্থিত আছে। লেবাননের সীমানা হচ্ছে ইসরায়েল, জর্ডান, সিরিয়া আর উপরে হচ্ছে তুর্কি উপর শেয়ার করে। এখানে দেখো, সিরিয়ার অবস্থা শেষ করে দিয়ে, লেবাননের অবস্থা শেষ করে দিয়ে, লেবাননে ছিল হিজবুল্লাহ। ওকে, এত মার মেরেছে লেবাননকে, লেবানন শেষ। এরকম ভাবে ঘর ছেড়ে যাচ্ছে সব, পুরো কলোনি শেষ। হিজবুল্লাহ হচ্ছে একটা আতঙ্কবাদী সংগঠন, একটা ইরানের সামর্থ্যকে মারে। ইরান ডাইরেক্ট অ্যাটাক করছিল না। 7ই অক্টোবর, 7ই অক্টোবর 2023-এ আগে ইরান কিন্তু ডাইরেক্ট ইসরায়েলের উপর একটাও রকেট দিচ্ছিল না। লেবাননকে দ্বারা, সিরিয়া দ্বারা, হামাস দ্বারা মারা করা ছিল। কিন্তু 7ই অক্টোবর কি করে? ইসরায়েলের ভিতরে ঢুকে কিডন্যাপ করে নেয়। তারপরে ইসরায়েল খেপে যায়। খেপে যাওয়ার পর ইসরায়েলের মোসাদ এজেন্সি ওদের অ্যাক্টিভ করে। ওদের যে সমস্ত খুফিয়া এজেন্সি, ভারতে যেরকম র আছে সেরকমই মোসাদ। তারপরে তখনই ওদের ইসরায়েল তখনই ইরানের বড় বড় সায়েন্টিস্টকে রাস্তায় চলতে চলতে মেরে দিয়েছে। কফি খাওয়ার জন্য এরকম হয় সায়েন্টিস্ট, এরকম জানলা থেকে সঙ্গে সঙ্গে শুট। কিছুদিন আগে 28 তারিখ একসঙ্গে 40টা লিটার, 10 মিনিটে, আমরা 10 মিনিটে পিৎজা ডেলিভারি করছি, আর ইসরায়েল 10 মিনিটে মিসাইল ডেলিভারি করছে। অ্যাকুরেট, যেখানটায় থাকছে সেখানটায় মারছে। আর টেকনোলজিতে এত এগিয়ে এসেছে, কারণ ওদের কাছে জ্ঞান আছে। যার কাছে জ্ঞান থাকবে সে অবশ্যই আস্তে আস্তে হবে।
দেখো লেবানন স্বাধীনতা লাভ করে 1943-এ। লেবাননের রাজধানী হচ্ছে বেরুত, এখানটায় বেরুত। লেবাননের রাজধানী হচ্ছে বেরুত, সমুদ্রের ধারে এখানটায়। লেবাননের প্রধান পর্বত হচ্ছে মাউন্ট লেবানন। লেবাননের প্রধান হচ্ছে লেথিন রিভার। লেবাননের সংসদ নাম হচ্ছে পার্লামেন্ট অফ লেবানন। লেবাননের মুদ্রা নাম হচ্ছে লেবানন পাউন্ড। আর লেবাননের প্রধান রাজনৈতিক সামরিক সংগঠন হচ্ছে হিজাবুল্লাহ। এইসব গুলা মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে সার্চ করে দেখলে পরে বুঝতে পারবে যে বিশ্ব কিভাবে চলছে, রাজনৈতিক অবস্থা কি। লেবাননে গৃহযুদ্ধ শুরু হয় 1975-এ। গৃহযুদ্ধ মানে হচ্ছে নিজের দেশের মধ্যে কোন একটা পার্টি তৈরি হবে বা কোন একটা জাতি তৈরি হবে সরকারকে নিজের পদ থেকে সরানোর জন্য গৃহযুদ্ধ শুরু হয়। কিন্তু এই গৃহযুদ্ধ শুরু হওয়া সহজ, কিন্তু শেষ হওয়া অনেক কঠিন। যে কোনো গৃহযুদ্ধ শুরু হয়ে যায় খুব সহজেই, যে আমি ক্ষমতায় যাব, কিন্তু ক্ষমতা যাওয়ার পর কিন্তু ও ক্ষমতা যাওয়ার পর ওই রকমই থেকে যায়, পাল্টে না। যে মানুষের উপকার করবো কিন্তু তখন আর পাল্টে না। আস্তে আস্তে বুঝতে, গৃহযুদ্ধ কাকে বলে আস্তে আস্তে বুঝতে পারবে। এটা বুঝতে পারলে পুরোটা লেবানন। লেবানন রাজধানী বেরুত। এরপরে দেখো ইসরায়েল, তার নিচে ছিল ইসরায়েল। এটা হচ্ছে ইসরায়েল। এটা প্রথমে যেটা দেখছো, এটা এটা ছিল পুরোপুরি প্যালেস্তাইন। ইসরায়েল হিসাবে রাষ্ট্র প্রকাশিত হয় 14ই মে 1948। 1948-এ কি হয়, ইউএনএতে একটা মিটিং হয়। মিটিং হওয়ার পর ইসরায়েল বলে একটা দেশ তৈরি করা হয়। তারপরে কি হয়, এবার মারতে শুরু করে। 1948-এ দেশ তো তৈরি হয়ে যায়, দেশ তো তৈরি হয়ে যায়, কিন্তু এখানটায় দেখো এটা পুরোপুরি হচ্ছে, এটা কি এখানে কি বললাম, উপরে তুর্কি দেখলাম, সিরিয়া দেখলাম, লেবানন দেখলাম, এবার আমরা ইসরায়েলে ঢুকলাম। ইসরায়েল এমন একটা দেশ, প্রথমে কিন্তু দেশ ছিলই না, প্রথমে দেশ ছিলই না। এখানে একটা দেশ তৈরি করা হয় আমেরিকার দ্বারা। আমেরিকাতে এক সময় অনেক ইহুদি জিউস বাড়তে শুরু করে এবং তাদের রাজনীতিতে প্রভাব বাড়তে শুরু করে দেয়। যেখানটায় বুদ্ধিমান থাকবে সেখানটায় মূর্খরা থাকতে পারবে না, আর ইহুদি ছিল প্রচুর বুদ্ধিমান। তো আমেরিকার রাজনীতি থেকে সরার কারণ হচ্ছে এদেরকে স্টেটমেন্ট শুরু হয় প্রায় 1900 দশক থেকে, যে ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র তৈরি করতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী বিশ্বের মধ্যে ওদের যত সমস্ত জ্ঞানী ইন্টেলেকচুয়াল ছিল, টাকাওয়ালা ছিল, আস্তে আস্তে ওরা কিন্তু এই ইসরায়েলে আসতে শুরু করে। এবং কোন কোন বইয়ে লেখা আছে আরব মূর্খ অজ্ঞানদের কাছ থেকে যে জমি 100 টাকায় বিক্রি হতো, সেই জমি 1 লাখ দিয়ে কিনেছে। এত টাকা দি, ডবল টাকা দি, 3 ডবল টাকা দি। কারণ ওদেরকে টাকার তো অভাব নেই। ওরা ওরা আস্তে 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 প্রায় প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ 1914 শুরু হয়, 1914। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939-এ হিটলারের মার, হিটলার ইহুদিকে ওই ক্যাম্পে এত মার মারতে শুরু করে যে পুরা বিশ্ব, জার্মানি থেকে শুরু করি, ওই পাশে পোল্যান্ড, হাঙ্গেরি থেকে শুরু করি, সব আস্তে আস্তে কিন্তু জড়াতে শুরু করে এই ইসরায়েলে। তারপরে তখন এবার ওরা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন তৈরি করে, টাকা দেয় আমেরিকা থেকে। আমেরিকা খুব শক্তিশালী হয়ে যায়, তার মধ্যে বম ফাটান দেয় জাপানে 9 আগস্ট, 6 আগস্ট। আমেরিকা নিজেকে খুব শক্তিশালী মনে করে দেয় এবং বিশ্বকে ও যা মনে করবো তাই করলে। এবার আমেরিকাও চাইছে যে ইসরায়েলদেরকে একটা নতুন দেশ তৈরি করতে হবে। তো কি করে, 1948-এ এই ইসরায়েলে এত বম্বিং করতে শুরু করে, সাধারণ যেরকম বাড়ি দেখালাম বম্বিং করা, ওরকম বম্বিং তাহলে কে থাকবে, সব সাইড হয়ে যাবে। 1948-এ 1948-এ বম মেরেছিল। এবং এই বম মারা দেখি লাদেন, লাদেনের নাম শুনেছি তো, ওসামা বিন লাদেন। ওই ছিল ব্যক্তি সৌদি আরবের, এই সৌদি আরবের। ওর মা ডাক্তার ছিল, বাপ ইঞ্জিনিয়ার ছিল, মাস্টার ডাক্তার প্রফেসর ছিল, ও ইঞ্জিনিয়ার ছিল। এই সৌদি আরবের বম্বিং দেখি ওকে হায়ার করে। এখানে তখন তো বম্বিং হয় চুপ ছিল, এই সৌদি আরব তখন এখানে ও জন্ম হয়, ওকে আমেরিকা ওকে হায়ার করে, ওকে নিয়ে যায় আফগানিস্তানে। তখন আফগানিস্তান ছিল সোভিয়েত রাশিয়ার আন্ডারে,
1979-তে, 1979 থেকে 1959 থেকে 79 পর্যন্ত, 79 পর্যন্ত আফগানিস্তানে ছিল সোভিয়েত রাশিয়ার সৈনিক। এই ওসামা বিন লাদেন একাই এদেরকে তাড়িয়ে দেয়। তারপরে শুরু করে আস্তে 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 ওসামা বিন লাদেন এই আক্রমণ করার পর 9/11 আমেরিকাতে আক্রমণ করে। সব একের সঙ্গে কানেক্ট আছে, সব কনফ্লিক্ট তৈরি করা, এরকম লাগে যে মানে হঠাৎ হয়ে যাচ্ছে এরকম। এই সৌদি আরব, এই যে দেখছো সৌদি আরব, যে দেখছো সৌদি আরব হচ্ছে সব থেকে হচ্ছে ওদেরকে মুসলিমদের মনে করে যে মুসলিম জগতের আমি সব থেকে সুন্নি। এখানটাই এরা নিজে নিজে লড়াই করবে, হচ্ছে সুন্নি। আর ইরান হচ্ছে শিয়া, ইরান হচ্ছে শিয়া, শিয়া সুন্নিতে লড়াই করবে এরা নিজে থেকে। এবার কি হয়, দেশ যখন 1948 তৈরি হয়ে যায়, যখনই 1948 দেশ যখন তৈরি হয়ে যায়, যখনই তৈরি হওয়া প্রথম বছরে 1947 থেকে 48-এ আরব যুগ, 1948 থেকে 48-এ শুরু করি, 1900 আক্রমণ করে। আক্রমণ করাতে কি হয়, আমেরিকায় 6 দিনের যুদ্ধতে এই ইসরায়েল আরব দুনিয়াকে হারিয়ে দেয়। আরব, সৌদি আরব, মিশর সবকে এত মার মারে, এ বুঝতে পেরেছে আগে থেকেই ওকে মারতে শুরু করে দেয়। প্রথম যুদ্ধ হয় 1948-এ, দ্বিতীয় হয়, প্রথম হয় 1948-এ, দ্বিতীয় হয় 1956-তে, তৃতীয় হয় 1967-তে, চতুর্থ হয় 1973-এ, পঞ্চম হয় 1982-তে। যতবার আক্রমণ করে ততবার, প্রথমবার আক্রমণ করে, এই যে দেখতে পাচ্ছ এটা, এটা হচ্ছে গাজা, এটা হচ্ছে গাজা, আর এটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক, ওয়েস্ট ব্যাংক। প্রথমে ছিল পুরোপুরি ফিলিস্তিন, এটা হচ্ছে প্যালেস্তাইনকে কিছু দেশ এইখানে দিয়েছে, এইগুলো হচ্ছে প্যালেস্তাইনের কিছু অংশ, এইখানে কিছু প্যালেস্তাইনের কিছু অংশ। কিন্তু এই 1948-49-এ এত মারে মারে ইসরায়েল এই সাদা অংশ কবজা করে নেয়। 1956-তে আরো কবজা করে নেয়, 1967-তে আরো কবজা করে নেয়। তো কিছু কিছু এতে বইয়ে আছে, তোমরা পরবর্তীতে পরে এতে দেখাচ্ছি, পরের স্লাইডে। এত মার মারে এদের সব অস্তিত্ব হারিয়ে দেয়। তারপরে দেখো, এই যে দেশ তৈরি হয়েছিল, ধরো আমরা জানি যে আমাদের ইউনাইটেড নেশন বলে একটা সংস্থা আছে, ইউনাইটেড নেশন বলে একটা সংস্থা আছে, আর স্থায়ী মেম্বার হচ্ছে 5টি। স্থায়ী মেম্বার কয়টি? 5টি, যার বিটো পাওয়ার আছে। আর অস্থায়ী পাওয়ার আছে 10টি, আগে নন পার্মানেন্ট বলবো। প্রতি 2 বছর অন্তর অন্তর পরিবর্তন হয়। কত বছর অন্তর পরিবর্তন হয়? 2 বছর অন্তর পরিবর্তন হয়। এবং একে পার্মানেন্ট সদস্য কাকে? ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চায়না, ইউএসএ, এরা 5টা হচ্ছে পার্মানেন্ট সদস্য। কয়টি? 5টি। এরা দুনিয়াতে মস্তানি করবে, পৃথিবীর রুলিং করবে, এরা এরা যা বলবে তাই হবে। কিন্তু আমাদের এখানটায় কোনো নিয়ম থাকবে না। এরা কি করে, 1948-এ বলে যে প্যালেস্তিন হবে 48%, ইসরায়েল হবে 44%, আর 8% থাকবে ইউএন এর আন্ডারে, যেখানটায় আমরা ওয়েস্ট ব্যাংক বলছি, এখানটায় যেখানটায় 3টি ধর্ম প্রধান কেন্দ্র, 3টি ধর্ম প্রধান কেন্দ্র। কিন্তু আমরা যে কনফ্লিক্ট দেখছি এটা তৈরি করা হয়েছে আমাদের, যেমন হচ্ছে এখানটায়, আমি যদি বলি এখানটায় ধরো এটা হচ্ছে ইসরায়েল প্লাস প্যালেস্তিন, তো ঠিক আমাদেরও যদি দেখা হয় পাকিস্তান প্লাস ইন্ডিয়া। আমাদের যেরকম সমস্যা ঠিক
ইসরায়েলের সেম একই রকম সমস্যা। আমাদের এখানটায় পিওকে কে দখল করে নিয়েছে চাইনা, চাইনা পিওকে অক্সাই চীনকে চাইনা, আর পিওকে কে পাকিস্তান। ঠিক একই রকম এখানটায় এদের প্যালেস্তিন ছিল, প্যালেস্তিনকে পুরো দখল করেছে ইসরায়েল। পুরো সংস্থা একই, এরা হচ্ছে মাফিয়া মস্তানি করি। আমাদের এখানটায় মাফিয়া মস্তানি করি। আমরা যদি পিওকে কে আনতে যাই, যদি জবরদস্তি করি, এই আমেরিকার কলেজে বসিয়ে যাবে, আমেরিকা কলেজে বসিয়ে যাবে। এইখানটায় যদি পুরো দেশ যদি ইসরায়েলকে হত্যা করতে যায়, যদি মারতে যায়, তো আমেরিকার কোলে এসে বসিয়ে যাবে। তো আমেরিকা হচ্ছে একটা দালাল মস্তান ওয়ার্ল্ডের মধ্যে। এবার দেখো, এবার আমাদের নরেন্দ্র মোদী একটা স্টেটমেন্ট দিলে মোটামুটি 5 দিন আগে, খুব ভাইরাল চলছে, খুব ভাইরাল চলছে। বলছে যে নরেন্দ্র মোদী বলছে যে ইসরায়েল ইজ ফাদারল্যান্ড আর ইন্ডিয়া ইজ মাদারল্যান্ড। তাহলে ফাদার আর মাদার পাইল হয়ে তৈরি হয়েছে পাকিস্তান। এর যেরকম চরিত্র, ইসরায়েলের প্রেসিডেন্টের ঠিক একই রকম চরিত্র। দেখা মাত্র আমার 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 কি করতে চাইছে, গ্রেটার ইসরায়েল, গ্রেটার ইসরায়েল। গ্রেটার ইসরায়েলে থাকবে কি, ওর সমস্ত মানে ওর ম্যাপ আছে, ওই ম্যাপ ফোকাস করবে। আমি দেখাচ্ছি তোমাকে পরবর্তী স্লাইডে। এই দেখো, এবার বাদ বাকিটা দেখে নাও, এখানটায় আস্তে আস্তে শেষ হবে। মুসলমানের 3টি পবিত্র স্থান, একটি হচ্ছে মক্কা, এখানটায় আছে, একটা হচ্ছে মদিনা। মক্কা মদিনার পরে আরেকটি পবিত্র স্থান হচ্ছে আলাস্কা। কিন্তু আমরা এটা জানছি, মক্কাকে বলি কাবা বাইতুল্লাহ বলি আমরা, একে বলি আমরা মদিনা শরীফ বলি। কিন্তু আমাদেরকে আলাস্কা বলে যে মসজিদ বলছে, যেটা আলাস্কা বলতে গেলে এটা কিন্তু আলাস্কা মসজিদ নয়, এটা হচ্ছে রক অফ ডোম। আলাস্কা হচ্ছে এইটা, এখান থেকেই বলে পারফেক্ট মোহাম্মদ মিরাজে যাবে বা মিরাজে আগমন হবে এখান থেকে, তার জন্য পবিত্র স্থান হয়। কিন্তু ইসরায়েলিরা কি করে, এইটাকে বেশি দেখায়, বলে এইটা আলাস্কা মসজিদ। ওদের গোপনে প্ল্যান হচ্ছে, মানুষ যতদিনে ওইটা বিশ্বাস করে নেবে যে আলাস্কা মসজিদ ওইটা, ততদিনে কিন্তু এটাকে ভেঙে চুরমার করে দেবে। চুরমার করার কারণ হচ্ছে, দেখো, যেই আলাস্কা মসজিদ আছে তো, তার পেছনের দেয়ালে ওদের হচ্ছে অয়েলিং ওয়েল। ইহুদিদের যে পেছন দেয়ালটা আছে, এটা হচ্ছে অয়েলিং ওয়েল। দেখো যে দেয়ালটা আছে, অয়েলিং ওয়েল, অয়েলিং ওয়েল। এই অয়েলিং ওয়েলে ওরা ওদের উপন্যাসের স্থান, মানে ওরা ওইখানে পূজা করে। মুসলমানদের হচ্ছে ইব্রাহিম রিলিজন। ইব্রাহিম রিলিজন কি করেছে, ইব্রাহিম, আমি যদি বলি এখানটা, আমি যদি শর্টকাট লিখলাম ইব্রাহিম, ইব্রাহিম কিভাবে ভাগ হয়, এখানটাই কে কে আছে, এক মুসলিম আসবে, এক আসবে জিউস আসবে, আর এক আসবে খ্রিস্টান আসবে। খ্রিস্টান। এবার দেখো, ইব্রাহিম রিলিজনে কিন্তু মুসলমানের ইব্রাহিম রিলিজনে 3 ভাগে ভাগ হয়েছে। মুসলিমের পবিত্র গ্রন্থ হচ্ছে কুরআন, জিউসের পবিত্র গ্রন্থ হচ্ছে তরাত, আর খ্রিস্টানের পবিত্র হচ্ছে বাইবেল। বাইবেল। মুসলমানের হচ্ছে ফ্রাইডে, পবিত্র দিন, পবিত্র দিন ফ্রাইডে। জিউসের পবিত্র দিন হচ্ছে স্যাটারডে, শনিবার। আর খ্রিস্টানের পবিত্র দিন হচ্ছে রবিবার, সানডে, সানডে। কিন্তু এরা একটা ধর্ম থেকে কিন্তু প্রথমে কিন্তু এরা বিলং হয়েছে, এরা মত অনুযায়ী। মুসলিম সব থেকে গুরুত্বপূর্ণ দেয় পারফেক্ট মোহাম্মদকে, মুসলিম। তোরাত এরা বেশি গুরুত্ব দেয় হচ্ছে মোসা, মোসা, পারফেক্ট মোসাকে। খ্রিস্টান সব থেকে গুরুত্বপূর্ণ দেয় হচ্ছে ঈসা, ঈসাকে গুরুত্বপূর্ণ দেয়। এবার কনফ্লিক্ট কোথা থেকে হচ্ছে,
মুসলমানের যেমন হচ্ছে ঈদ, এখান থেকে কিন্তু শুরু হয়েছে প্রফেট মোহাম্মদের, কিন্তু মুসলমানের কুরবানি শুরু হয়েছে এখান থেকে, এই ইব্রাহিম রিলিজন থেকে কুরবানি। এবার বলবে যে মুসলমানের 570-এ প্রফেট মোহাম্মদ জন্ম হয়েছে, ইসলাম ধর্মের প্রতিষ্ঠা 570-এ। সব বলবে ইসলাম ধর্মের প্রতিষ্ঠা 570-এ, 570-এ লয়। তাহলে এখানে কি বুঝতে পারলাম, ইব্রাহিম রিলিজন মানে 2000 আগে। তাহলে কুরবানি যেটা পালন করে সেটা 2000 বছরের আগে থেকেই হয়। ইসমাইল ইসহাক থেকে শুরু হবে, ওখান থেকে ইব্রাহিমের সন্তানগুলো আছে। এর আগে আরো গুরুত্বপূর্ণ ওদেরকে মানে, কিন্তু বেসিক হিসাবে তোমাদেরকে যেটা জানা দরকার সেটা তোমাকে জানাচ্ছি। এই 3টি ধর্মের পবিত্র স্থানকে বলা হয় হোলি ল্যান্ড, সেটা অবস্থিত আছে ইসরায়েলে। হোলি ল্যান্ড 3টা ধর্মের পবিত্র স্থান, এটা 3টা ধর্মের পবিত্র স্থান এক জায়গা থেকে বার হয়েছে। এক জায়গা থেকে বার হয়ে মুসলমান ওর রাস্তা ভুলে গেছে, পড়ালেখা ছেড়ে দিয়েছে। খ্রিস্টান ওর রাস্তা ভুলে গেছে, ও নিজের মতন টেকনোলজি ভুলে গেছিল, টেকনোলজি তৈরি করেছে। ব্রিটিশকে এত মারে অটোমান এম্পায়ার, তারপরে তখন ওরা ভয়ে গোলা বারুদ বম তৈরি করতে শুরু করে, কারণ মুসলমানের শক্তি ছিল হাতে লড়াই করতো যখন। এখন মুসলমানের শক্তি জিরো, মানে হাতে লড়াই যুগ নয়, এখন টেকনোলজির যুগ। মুসলমান হচ্ছে জিরো, বসে গেছে। আর জিউস এদের তোরাতকে ফলো করে আছে, পবিত্র যতগুলো গ্রন্থ আছে সবকে ফলো করে আছে। কি কি বলে আছে সব ওরা মেনে পালন করে আছে। সবাই বলে যে মুসলমান তৈরি হওয়া হয়, হিন্দু তৈরি হওয়া হয়, কিন্তু জিউস ওপর থেকে তৈরি হয়ে আসে। কেউ যদি বলে আমি জিউস হব, ইহুদি হব, মেরি ভাগাইন দেবে, জিউস তৈরি হয় না। এই ইহুদিদের স্কুলে বা কলেজে নন রিলিজন নট অ্যালাউ। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছেলে বলেছিল ইসরায়েলে স্কুল কলেজে পড়বো, অ্যাডমিশন হয়। ওদের স্কুল কলেজে শুধু খালি ওরাই পড়বে। ওরা শিক্ষাকে এত 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 ধ্যান দিয়েছে যে পৃথিবীর মধ্যে যত রকম যা চলবে ওদের আঙুলের ডগায় চলবে। সে ইন্টারনেটের দুনিয়া হোক বা কাজকর্মের দুনিয়া হোক। আমরা মনে করছি যে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি এসব কাজ করছে, এদের টাকা হক ইনকাম এদের পকেটে আছে। তোমরা কি করে কোশ্চেন ভাবে কি করে, রাজমিস্ত্রি খাটছে কিসে? সিমেন্টে। রং মিস্ত্রি কাজ করছে কিসে? রঙে। তো এই রংটা তৈরি করছে কে? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি থেকে যখন তৈরি যখন হচ্ছে তখন এই ফ্যাক্টরির শেয়ার বিক্রি হচ্ছে। শেয়ার শেয়ার কোথায় উঠছে? স্টক মার্কেটে। স্টক মার্কেটে কিসের ব্যবহার হচ্ছে? ইন্টারনেটের ব্যবহার হচ্ছে। ইন্টারনেট যখন ব্যবহার হচ্ছে ইন্টারনেট, তখন ইন্টারনেট মোবাইল কম্পিউটার সিস্টেম সবই তো ওদের। আমাদের সমস্ত ইনকামকে চুরি করে ওদের কাছে এত টাকা এত টাকা এত টাকা হয়ে গেছে, পৃথিবীর শেষ হয়ে গেলে কিন্তু ওদের কাছে টাকা শেষ হবে না। লোন সিস্টেম ইহুদিদের দেওয়া, যত রকম সিস্টেম আছে, বাদ বাকি এই আদার্স যত ধর্ম মানে মুসলিম হিস্টিন খ্রিস্টান এরা সব শুধু খালি এসছে, জন্ম লিয়েছে, কাজ করবে, ইনকাম করবে, খাবে দাবে, শেষ। কিন্তু জিউস বলছে আমরা রুলিং করব পৃথিবীকে, আজ থেকে 500 বছর পর কি হবে আমি পরিকল্পনা করব। তার জন্য ওরা এত শক্তিশালী আস্তে আস্তে হয়ে উঠছে। আমেরিকাকেও আর 200-100 বছর পর তক্কা করবে না। আয় আমি দেখছি ফেসবুক মার্ক জুকারবার্গ ইহুদি, কোকা কোলা যত কোম্পানি আছে, যত ক্রিম আছে, যত ব্র্যান্ডিং আছে সব ইহুদি তৈরি। ওদের টাকা শেষ হবে না। আমরা ওদের টাকা দিচ্ছি, আমরাই লেজ কিনছি, আমরাই কোকা কোলা খেছি, আমরাই সমস্ত রকম মোবাইলের সফটওয়্যার সব ব্যবহার করছি। টাকা শেষ হবে কোনোদিন? কোনোদিন টাকা শেষ হবে না। ওদের কাছে টাকার কোনো কমতি হবে না কোনোদিন। তার জন্য ওরা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। ওদের মাত্র 90 লাখ জনসংখ্যা। কত লাখ? 90 লাখ। আমাদের 4টা ডিস্ট্রিক্টের সমান। আমাদের 4টা ডিস্ট্রিক্ট ধরা হয়, বীরভূম ডিস্ট্রিক্ট ধরা হয়, মুর্শিদাবাদ, 3টা ডিস্ট্রিক্ট 90 লাখ পার হয়ে যাবে। 3টা ডিস্ট্রিক্ট ধরলে 90 লাখ পার হয়ে যাবে। 90 লাখ মাধ্যমিক পর উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ওদেরকে কম্পালসারি সেনার ট্রেনিং দিতে হয় 2 বছর, কম্পালসারি। কারণ দেশের যদি সুরক্ষা করতে হয় তখন তোমাকে আসতে হবে। 90 লাখ, এত জনসংখ্যা। পুরোপুরি বুঝতে পারলে? পুরোপুরি
এগুলা আরো ডিটেলসে গেলে পরে আরো গভীরে চলে যাওয়া হবে। তোমাদের শুধু উপর উপর শুধু খালি একটা ধারণা যেমন আসে কোনখানে কি আছে সেখানটায় বুঝতে পারবে এখানটায়। তারপরে দেখো ইসরায়েলে যে সমস্ত আতঙ্কবাদী হত্যা হচ্ছে, যেমন হচ্ছে ইসরায়েলে, সেটা হচ্ছে যেমন হচ্ছে এরা এরা আতঙ্ক হামাসে কাজ করে এরা। এদের কাছে সেরকম বড় বম টম চালাবার ক্ষমতা থাকে না। এরা এদেরকে এইরকম ওই মাঠের মধ্যে লাগিয়ে দেয়, ঝাল করে নিয়ে আসি, ঝাল করে নিয়ে এসে লাগান দেয়। এটা হচ্ছে কাসিম রকেট। এদের কাছে কাসিম রকেট থাকে 3 লাখ টাকা পিস, 3 লাখ টাকা পিস মারে একসঙ্গে। কিন্তু এরা একটা, এদের সঙ্গে ইসরায়েলের কি হয়, এরা যখনই মারে তখন একসঙ্গে 1000 1500 মেরে দেয়। এবার ওইখানে কি করে ওর ইসরায়েলে আয়রন ডোম সিস্টেম কাজ করে। তখন কি হয়, আয়রন ডোম সিস্টেমের কাছে মানে ওরা কি করে হ্যাক করে যেন এখানে যদি একসঙ্গে 1000 ছেড়ে চলে আসে তো জায়গা আটবে, সরে যাবে ওইখানেই। ঠিক একসঙ্গে কি করে ওরা 1000 1500 মেরে দেয়। তখনই কোনো জায়গায় একটা রাজধানীতে পৌঁছে যায়, কোনো জায়গায় হত্যা হয়ে যায়, তখন একটা ক্ষতি হয়। এবং এদের কাছে সেরকম টাকা পয়সা নাই, কিছু নাই, এবং হিজাবুল্লাহকে মার ফেলছে এরকম, এবার থেকে শান্তি আছে। কিন্তু এবার খেপাছে, তাকে শান্তি করার পর ঈদ দিকে কোশ্চেন করে দেখলাম অ্যান্সার। এখানে আছে যে 14 মে 1938 সালে প্রকাশিত হয়। এর আয়তনে প্রায় 20,700 কিমি, একমাত্র দেশ এবং যেটি তার ভূখণ্ড ঘোষণা করেনি। আর একমাত্র দেশ বলছে আমার আয়তন আরো বাড়বে। কি করে বাড়বে, এরকমই লোকের কাছে গুন্ডামি করেনি। লেবানন, সিরিয়া, জর্ডান, মিশরের সাথে সীমানা ভাগ করে না, কিন্তু এটি হচ্ছে ভূমধ্য সাগরের এবং লোহিত সাগর উভয় দিকে অবস্থিত। ভূমধ্য সাগর ও লোহিত সাগর উভয় দিকে অবস্থিত। 1948 সালে আরব দেশগুলি যুদ্ধে প্রায় 80% দখল করে নেয়। 1967 সালে আরব এবং হচ্ছে সিনাই, পশ্চিম জর্ডান এবং হচ্ছে গোলান পাহাড় নিয়ন্ত্রণ এবং মিশরকে আবার ফিরিয়ে দেয়। জেরুজালেমে 3টি ধর্মের পবিত্র স্থান, খ্রিস্টান, মুসলিম, ইহুদি। যিশু খ্রিস্ট জেরুজালেমে বেথলেমে জন্মগ্রহণ করে, জেরুজালেমের বেথলেমে জন্মগ্রহণ করে। তেল আবিব হচ্ছে প্রধান শহর। গাজা ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করছে। ওয়াইলিং হচ্ছে ইহুদিদের উপানায় স্থান। সিনেগার হচ্ছে ইহুদিদের উপানায় স্থান। ফিলিস্তিনের রাজধানী হচ্ছে রামাল্লাহ। ফিলিস্তিনের রাজধানী রামাল্লাহ। জর্ডান, ফিলিস্তিনের পাশে হচ্ছে জর্ডান। এখানটা একটা ডেড সি আছে, ডেড সি। ডেড সি ফিলিস্তিন এবং জর্ডানের মধ্যে আছে। এর ঘনত্ব এত যে ডেড সিতে যদি আমি কুদিয়ে যাই, যদি আমি ডুববো না, ভেসে বেড়াবো। মোবাইল সার্চ করে দেখবে ওইখানটা ডেড সিতে ভাসে না, কারণ ওর ঘনত্ব এত বেশি। কোনো মাছ টাছ ভিতরে কিছু থাকবে না, চাপ কিছু দিবে লাফাই চলে যাবে। মানে মানুষ ছোট বাচ্চাকে দিয়ে পাক মেরে ফেলে দেওয়া হয়, বাঁচবে। মানে ওর একটু ঘনত্ব নেই। আমি এটা যদি এই ডাস্ট যেটা আছে ফেলে দিই তো উপরে ভাসবে। মানুষ থেকে শুরু করি, মোবাইল সার্চ করে দেখবে। ডেড সি কার কার মধ্যে আছে, জর্ডান আর ইসরায়েলের মাঝখানে আছে। জর্ডানকেও মেরে শেষ করেছে এরকম। জর্ডান স্বাধীনতা লাভ করে 1946-এ 25 মে। জর্ডানের প্রধান শহর হচ্ছে প্রাত। ম্যাপে এখানটা দেওয়া নাই, প্রাত এখানটায় প্রধান শহর আছে। জর্ডানের রাজধানী হচ্ছে আমান। জর্ডানের রাজধানী হচ্ছে আমান। জর্ডানের সংসদ নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। জর্ডানের রাজতান্ত্রিক হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্র থাকে। জর্ডানের মুদ্রার নাম হচ্ছে জর্ডানিয়ান দিনার। জর্ডানের পশ্চিমে সাগর হচ্ছে ডেড সি। জর্ডান এর প্রধান মরুভূমি হচ্ছে আরাবিয়ান ডিজার্ট। জর্ডানের দক্ষিণে হচ্ছে আরবিয়ান হচ্ছে গালফ অফ আলজাবরা। এই দেখো এটা হচ্ছে গলফ অফ আলজাবরা, এটাকে বলছি আমরা লাল সাগর। পরে সাগরটা বুঝাবো। মিশর, মিশর তো সাধারণত আফ্রিকা মহাদেশের মধ্যে আছে, কিন্তু 3 থেকে 10% এলাকা পড়বে, 3 থেকে 10% এলাকা এশিয়া মহাদেশে আছে, যাকে আমরা সিনাই বলি। এই যে এটা, এটা আছে এশিয়া মহাদেশে, এশিয়া মহাদেশে আছে। আরব ইসরায়েলের 6 দিনের যুদ্ধতে এই মিশরের এই এরিয়াটা কিন্তু
ইসরায়েল কবজা করে লাই, ইসরায়েল কবজা করে লাই। এবং মিশর প্রথম একটা দেশ যে ইসরায়েলকে দেশ বলে মান্যতা দেয়। পাকিস্তান কিন্তু এখনো দেশ বলে ওকে মান্যতা দেয়নি, প্রথম দেশ দেশ বলে মান্যতা দেয়। এখানে দেখো মিশরে হচ্ছে নীল নদী, কি নদী মিশরে? নীল নদী। নীল নদী কি দীর্ঘতম না লম্বা? দীর্ঘতম লম্বার মধ্যে পার্থক্য কি? মিশরে অবস্থিত নীল নদী। নীল নদীতে কোন ড্যাম আছে? নীল নদীতে কোন ড্যাম আছে? আসওয়ান ড্যাম। কি নাম? আসওয়ান ড্যাম। নীল নদীর পরীক্ষায় কোশ্চেন, নীল নদী হচ্ছে কি পৃথিবীর দীর্ঘতম, আর পৃথিবীর লম্বা। অ্যামাজন নদী কি পৃথিবীর বৃহত্তম? বৃহত্তম আর দীর্ঘতম। বৃহত্তম মানে বড়, আর লম্বা হচ্ছে দীর্ঘতম। দীর্ঘতম, তাহলে দীর্ঘতম কোথায় আছে? মিশরে আছে। মিশরে কিসের জন্য বিখ্যাত? একটা হচ্ছে পিরামিড, একটা হচ্ছে পিরামিড, একটা হচ্ছে নীল নদী, আর একটা হচ্ছে মমি। এর নাম হচ্ছে ফেরাউন। এত অত্যাচার করেছিল যে প্রথমে যে মুসার নাম করলাম না, ও কিন্তু ইজিপ্টে জন্মগ্রহণ করেছিল। ইজিপ্টে। এই ইজিপ্টে যদি মানে ওর হিস্ট্রি যদি মানে হিস্ট্রি দেখা হয় যদি, তো ও এত সুন্দর দেখতে ছিল। কিন্তু সেই সময়তে এই ফেরাউনকে কে বলেছিল যে মিশরে এক ব্যক্তি তৈরি হবে এবং সেই ব্যক্তি তোমাকে বিলুপ্ত করে দেবে। এবং এই ফেরাউন কি করে, মিশরে যে সমস্ত মহিলারা সেই সময় গর্ভবতী ছিল তাদেরকে প্যাটকে কেটে ওর বাচ্চাকে কুচি কুচি করে কেটে তারওয়ালে বুঝেছিল এই ফেরাউন। তার সেই সময় জন্ম হয়েছিল পারফেক্ট মুসা। এবং মুসাকে কি করা হয়, জলে ভাসিয়ে দেওয়া হয়। এবং জলে ভাসিয়ে দেওয়ার পর এই ফেরাউনেরই রাজ পরিবারের ওই পুকুরে এই থেকে নদী থেকে কুড়িয়ে নিয়ে এসে ওর বাড়িতেই মানুষ হয়েছিল। আস্তে 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 জিউসরা প্রচুর অত্যাচার করছিল এখানটায়, এবং এখানটায় ওকে লাস্ট বেলায় ওকে অভিশাপ দেওয়া হয়েছিল যে কিয়ামতের দিন পর্যন্ত মানুষ তোমাকে দেখবে। ওকে আমি রেসপেক্ট দিয়ে দিলাম, মানুষ তোকে দেখবে কিয়ামতের দিন পর্যন্ত। ওকে তখন থেকে কিন্তু আর এরকম করে অবস্থা করে রেখে দিয়ে আছে। প্রথমে গায়েব ছিল, কিন্তু ওকে খুঁজে বার করা হয়েছে। কোথায় ছিল মানুষ জানতো না, আজ থেকে 2000 বছর আগে। ধর পর আর অবস্থা এরকম হয়ে আছে। একে আমেরিকার নিজে রিসার্চে মানে রিসার্চ করার পর সমস্ত রকম করে আছে। কিন্তু কি করে যে এই মুসা ইজিপ্ট থেকে আস্তে আস্তে এই ইসরায়েলে শিফট হতে শুরু করে দেয়। শিফট হতে মানে শিফট মানে কি, এইখানে ছিল সব ইহুদিরা ছিল, ইহুদিদের উপর অত্যাচার করছিল এই ফেরাউন। এত মার মেরেছিল, এত মার মারতো ওদেরকে যে ফেরাউন ওদেরকে শেষ করে দিয়েছিল, এত অত্যাচার করেছিল। এখন ওই অত্যাচারে ওরা প্রতিবাদ দিয়েছে যে আমরা ইতিহাসের মধ্যে সব থেকে ঘনিষ্ঠ অত্যাচারী ছিলাম, আমাদের উপরে এত অত্যাচার করেছে, সে ফেরাউন হোক, রোমান সাম্রাজ্য হোক, বা অটোমান সাম্রাজ্য হোক, বা ইংরেজ হোক, সবাই মেরেছে আমাদেরকে। আমরা এত শক্তিশালী হবো এবার পৃথিবীতে 500 বছরে আমাদের কেউ যেমন মাথা তুলতে না পারে। তার জন্য আমি মোবাইলে কি কাজ সার্চ করেছি আমি এগুলা, তা আমার মোবাইল ট্যাগ চলে গেছে। আমি 10 বার ইসরায়েল সার্চ করি যদি আমি, তো মোসাদের হেডকোয়ার্টারে চলে যাবে যে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে, ইন্ডিয়া থেকে, পশ্চিম বাংলা থেকে, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে, আইপি অ্যাড্রেস থেকে বারে বারে ইসরায়েল সার্চ হচ্ছে, কাসিম রকেট সার্চ হচ্ছে, হামাস সার্চ হচ্ছে। ওদের সব এত ইন্টেলিজেন্ট, দুনিয়াতে সব থেকে হচ্ছে তথ্য হচ্ছে সব থেকে ক্ষমতাবান। পরীক্ষার আগে যদি প্রশ্ন তথ্য পাওয়া যায় তো চাকরি পেয়ে যাবে। পড়ার আগে তথ্য যদি আমার মাথায় থাকে আমি পড়াতে পারবো। যে কোনো জায়গায় তথ্য হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। মসাদ কি করে, আর ইন্টেলিজেন্সি তথ্য সংগ্রহ করে। এই দেখো মিশরের রাজধানী হচ্ছে কায়রো। মিশরের রাজধানী কি? কায়রো। মিশরে হচ্ছে সংসদের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ইজিপ্ট। মিশরের মুদ্রার নাম হচ্ছে ইজিপ্টিয়ান পাউন্ড। মিশরের দীর্ঘতম হচ্ছে নদী হচ্ছে নীল রিভার। এশিয়া আফ্রিকাকে যুক্ত করে সুয়েজ খাল। এখানটায় দেখো সুয়েজ খাল হচ্ছে মানব নির্মাণ খাল। এটা হচ্ছে সুয়েজ খাল, এটা হচ্ছে সুয়েজ খাল, মানব নির্মাণ খাল। এখানটায় হচ্ছে পোর্ট অফ সুয়েজ, আর এখানটায় হচ্ছে সুয়েজ। এটা হচ্ছে পোর্ট অফ সাহিদ। তাহলে এটা ভূমধ্য সাগরের দিকের নাম কি? পোর্ট অফ সাইদ। আর লাল সাগরের দিকে নিচে নেমে আসবে তাকে কি বলবো? পোর্ট অফ সুয়েজ। এখানটায় লেখা আছে সুয়েজ। এবার এখানটার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ বলছি,
পুরো বিশ্বের মধ্যে ব্যবসা বাণিজ্য এই রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে যায়। যদি কোনো জাহাজ ইউরোপ থেকে যদি আসে, এই ভূমধ্যসাগর হয়, পোর্ট অফ শহীদ থেকে সুয়েজ পার করে এপাশে লাল সাগর দিয়ে এপাশে এসে এশিয়া আরব সাগর দিয়ে এসে ভারত মহাসাগরে ঢোকে। এবং এইদিকে যদি 10 দিন যদি বন্ধ থাকে না, তাহলে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ট্রেড নষ্ট হবে। তার জন্য এটা পার হতে কিন্তু অনেক চার্জ হয়, অনেক চার্জ মানে অনেক ফি পে করতে হয়। এবং সেই ফি পে করার পর কি হয়, অনেক পেট্রোলিয়াম বেঁচে যায়। আর এইটাই যদি মনে করো যদি আফ্রিকা এপাশে আটলান্টিক মহাসাগর এপাশে আফ্রিকা থেকে ই করবো, তো ওর যে ফি পে করে এর থেকে 5 গুণ টাকা চলে যাবে তেলে। তার জন্য এই সুইচ অফ ব্যবহার করা হয়। আর এটাকে কবজা করে নেওয়া হলো প্রথম আরব ইসরায়েল যুদ্ধে, কারণ মিসর খুলে গিয়েছিল। তারপরে তখনই এই সিনিয়াটা ফেরত দিয়ে দেয় এবং এর পরবর্তীতে মান্যতা দিয়ে দেয় ইসরায়েলকে, হ্যাঁ দেশ বলি আছে, ঠিক আছে যা। মিসরের বৃহত্তম মরুভূমি হচ্ছে কি সাহারা ডিজার্ট। আর ভারতের মরুভূমির নাম কি? হ্যাঁ, ভারতের মরুভূমির নাম কি? হ্যাঁ, থর। তাহলে মনে রাখতে, দুটার মনে রাখতে হবে, ভারতের থর আর মিসরের হচ্ছে সাহারা মরুভূমি। আসওয়ান ড্যাম কোন নদীর উপর অবস্থিত? নীল নদীর অবস্থিত। সুয়েজ খাল জাতীয়করণ হয় 1859 খ্রিস্টাব্দে। এগুলো তো 11-12 বইয়ে লেখা আছে, সব 11-12 বই থেকে পড়ে আসি আমি সব। সুয়েজ খালে জাতীয়করণ করা হয় আব্দুল নাসের। সুয়েজ খাল সংকট হয় 1956-তে, সুয়েজ খাল ক্রাইসিস হয়। সৌদি আরব। সৌদি আরব, সৌদি আরব হচ্ছে একটা মুসলিম রিপ্রেজেন্টেটিভ দেশ, মানে মুসলিমকে প্রতিনিধিত্ব করে। মুসলিমের কোন মুসলিম? সুন্নি মুসলিম। সৌদি আরব কি? সুন্নি মুসলিম। সৌদি আরবের সব থেকে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে এখানটা হচ্ছে মক্কা, আর এখানটা হচ্ছে মদিনা। মক্কা মদিনা, এই মক্কা মদিনা আর তেল যতদিন আছে ততদিন সৌদি আরবের টাকার মেশিন শেষ হবে না, মানে টাকার এটিএম মেশিন। একজন যদি ভারতীয় ব্যক্তি মক্কা হজ করতে যায়, যদি 4 লাখ টাকা খরচা আছে, পুরো বিশ্ব থেকে যদি এরকম যদি প্রতি বছর 1 লাখ করে আসে, তো কোটি টাকার উপরে ইনকাম করবে ও। তো কিছু কল্পনা এখানটায় মক্কা, এখানটায়, এখানটা হচ্ছে মদিনায়। দেখো এটা হচ্ছে কি লাল সাগর, এটা কি লাল সাগর। আর এখানটায় হচ্ছে প্রণালী আছে বাবা আলমানদেব প্রণালী, বাবা আলমানদেব প্রণালী। আর এটা হচ্ছে আডান উপসাগর, আর এটা হচ্ছে লাল সাগর। লাল সাগর যাকে বলি আমরা রেড সি, লাল সাগরকে কি বলবো আমরা? রেড সি। রেড সি এখানটায় হচ্ছে বাবা আলমানদেব প্রণালী, এখান থেকে পার করা হয়। এটা হচ্ছে ইউম্যান, ইউম্যান দেশের এখানটায়, এখানটা আছে আলমানদেব প্রণালী। এখানটায় দেখো এটা হচ্ছে কাওয়াইতুল্লাহ, আর এটা হচ্ছে মদিনা, আর এখানে হচ্ছে হির পর্বত, হির পাহাড়, যেখানটায় কোরআন নাজিল হয়েছিল হযরত পারফেক্ট মোহাম্মদের দ্বারা। কোরআন যে পাহাড়ের গুহাতে বসে বসে নাজিল করেছিল। বলে কথায় আছে যে পারফেক্ট মোহাম্মদ লিখতে পারতো না, কোনো কিছু জানতো না, তা সত্ত্বেও কোরআন লেখা হয়েছে। কোরআন হচ্ছে একটা জিব্রাইল আছে, ইসরাইল যাকে বলে আছে, আসে নিয়ে সমস্ত কিছু লিখে দেয় এবং লেখার পর কিন্তু আবার চলে যায়। তার জন্য ওটা বলা হয়, কোরআনকে বলা হয় আল্লাহর বাণী। এখানটায় লেখা হয়, এখানটায়, এখানটায়। এবার দেখো এখানটায় সৌদি আরবকে বলা হয় রিয়াদ, আর হচ্ছে রিয়াদ রাজধানীর নাম রিয়াদ। সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। সৌদি আরবের শাসন ব্যবস্থা হচ্ছে পূর্ণ রাজতন্ত্র, অ্যাবসোলিউট মোনার্কি। সৌদি আরবের পশ্চিমে অবস্থিত হচ্ছে রেড সি। সৌদি আরবের পূর্বে অবস্থিত হচ্ছে পার্সিয়ান, এটা পূর্ব দিক, এটা কি পূর্ব, এটা হচ্ছে ফারাস উপসাগর, ফারাস উপসাগর বা পারাস গালফ। সৌদি আরবের অয়েল ট্যাঙ্ক হচ্ছে গারোয়া ফিল্ড অয়েল ফিল্ড। সৌদি আরবের তেল সংস্থান হচ্ছে সৌদি আমেরিকান। এইখানটায় হচ্ছে, এখানটায় আছে, কিছুদিন আগে এখানটায় বম্বিং বাস্টিং হওয়ার পর পুরোপুরি নষ্ট করে দেওয়া হয় এখানটায়। দেখো এরপরে, এরপরে যদি দেখা হয় পুরোপুরি এটা হচ্ছে সুন্নি দেশ, এটা কি সুন্নি দেশ। এরপরে দেখা হচ্ছে ইয়েমেন। ইয়েমেন হচ্ছে একটা শিয়া দেশ, শিয়া কান্ট্রি। এখানটায় গৃহযুদ্ধ হয় 1970-এর পর, অনেক মানুষ মারা যায়। একই রকম হচ্ছে, এটা হচ্ছে শিয়া কান্ট্রি। আর এখানটায় সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই। ভারতের মানুষ কাজ করতে যায়, লেবার রাজমিস্ত্রি খাটতে যায়। এখানে যখন অশান্তি হবে, যেমন এখন সৌদি আরবে অশান্তি চলছে, প্রায় 90 লাখের বেশি জনসংখ্যা কাজ করে। এদেরকে আনার লেগে এদের ভারতবর্ষ থেকে পরিকল্পনা তৈরি করবে যে যুদ্ধ চলছে, যুদ্ধ করে নিয়ে আসতে হবে, ভারতবর্ষের ইকোনমি ডাউন হয়ে যাবে। এই যুদ্ধ চলছে তো মনে হচ্ছে আমাদের কিছু যুদ্ধ চলে না, যে যুদ্ধ চলে তো ভারতবর্ষে যদি 1 বছর যুদ্ধ চলে তো ভারতবর্ষের মধ্যে ক্রাইসিস চলবে, তেল হয়ে যাবে 300 লিটার।
মাছ কিনে খাবে 500 টাকা কেজি, চোখ মোটা। কারণ চোখ মোটা মাছ তো আমাদের এখানে হয় না, অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে আসতে হয়। অন্ধ্রপ্রদেশ থেকে আসবে গাড়িতে, তখন আসবে কিসে? তুমি এখান থেকে রামপুরহাট যাওয়া, যেখানে 20 টাকা ভাড়া, সেখানে 40 টাকা হবে। ওই তেলই 300 টাকা লিটার ভাড়া, তোমাকে 20 টাকা নিয়ে যাবে নাকি? আর ওইখানে যুদ্ধ হলে পরে আমাদের পকেটে দাম পড়বে। তারপর হচ্ছে ওমান। ওমান একটা হচ্ছে ওই একই রকম ছোট একটা দেশ। পরবর্তীতে পরে নেক্সট স্লাইডে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই দেখো, ইমান, ওমান, ইউএই, কাতার, কুয়েত, বাহরাইন, কটি দেশ? হচ্ছে 60টি দেশ আছে এখানে, 6টি দেশ আছে। ইমেনের রাজধানী হচ্ছে সানা। এখানে রাজধানী লেখা আছে ইমেনের রাজধানী সানা। ইমেনের হচ্ছে মুদ্রার নাম হচ্ছে ইমানি রিয়াল। ওমান, ওমানের রাজধানী হচ্ছে মস্কট। এই এখানটা ধারে এখানটায় মস্কট। ওমানে হচ্ছে গালফ অফ ওমানের অবস্থিত, এখানে গালফ অফ ওমানে অবস্থিত। ওমানের মুদ্রার নাম হচ্ছে ওমানি রিয়াল। তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট আমেরিকা, এখানটায় দেখো এটি প্রতিষ্ঠিত হয় 2 ডিসেম্বর 1971। কিন্তু একে প্রতিষ্ঠিত করার আগে এই সমস্ত ক্যাপিটাল যেগুলো মানে সাম্রাজ্য তৈরি হয়, এই সাম্রাজ্য তৈরি করার আগে হংকং বলে একটা দেশ ছিল, সেটা ছিল চায়নাতে। হংকং বলে একটা দেশ ছিল, সেটা ছিল চায়নাতে। কিন্তু চায়না ওরকে স্বাধীনতা করে দেয় 1957 পর। কিন্তু আস্তে 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 যে সমস্ত বড় বড় কোম্পানি ছিল সেগুলোর হেড অফিস খোলে দুবাই। দুবাইয়ে 60টি প্রভিন্স আছে, তার মধ্যে একটি হচ্ছে আবুধাবি। দুবাই হচ্ছে আর প্রধান শহর। দুবাইয়ে কি হয়, কিছুদিন আগে বোম্বিং চলে। দুবাই কিসের জন্য পরিচিত ছিল? সেফটি এবং সিকিউরিটির জন্য। কিন্তু এমন ভাবে বম্বিং ব্লাস্ট করলো ডোনাল্ড ট্রাম্প আর টুইটারে এবং অফিসিয়াল হ্যান্ডেলে বলে যে সৌদি আরবে, সৌদি আরব দুনিয়ায় যেখানে যেখানে যা যা আছো তোমরা তাড়াতাড়ি চলে আসো। কারণ এই সমস্ত দেশগুলান কি কি করেছিল, সিকিউরিটি মানে আমরা তোমাদের কাছ থেকে বিদেশি শক্তির আক্রমণের হাত থেকে রক্ষা করব, তার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমেরিকা যখনই 1970-এর দশকে ভিয়েতনামের ক্রাইসিস হয়, যুদ্ধ হয়, আমেরিকার গোল্ড রিজার্ভ শেষ হয়ে যায়, তখন কি হয় যে সৌদি আরবের প্রিন্সের সঙ্গে চুক্তি করে, যাকে বলি আমরা পেট্রো ডলার। আমাদের পুরো দুনিয়ার মধ্যে সব থেকে দামি কারেন্সি বলি পেট্রো ডলার। এর কারণ হচ্ছে যে 1971-এ নিক্সন ছিল আমেরিকার তখন প্রেসিডেন্ট ছিল, তখন চুক্তি করে যে বিশ্বের মধ্যে যাবতীয় তেল কিনা বেচা হবে ডলারে। এবং তেল কাদের কাছে আছে? এই আরব দুনিয়ার কাছে আছে, তেল আছে আরব দুনিয়ার কাছে। ওরা বলতে চাইছে যে তোমাদের, ওদের টাকা এত কমজোরি হয়ে গেছিল যে ওদের আমেরিকার মধ্যে আন্তরিক গৃহযুদ্ধের ক্ষমতা হয়েছিল। ওরা প্ল্যান করে যে আমরা কিভাবে ডাইভার্ট করব। কি হয় যে আমরা যেটা গোল্ড মানে আমাদের কাছে 10 টাকা পয়সা আছে বা 100 টাকা পয়সা আছে, আমি যদি ব্যাংকে যাই বলে আমার কাছে পয়সার বদলে আমাকে সোনা দাও, তো সোনা দিতে বাধ্য। কিন্তু ডলারকে যদি বলা হয় নিয়ে যাও সোনা দাও, ডলার সোনা দিতে পারবে না। ডলার হচ্ছে একটা বন্ড পেপারের মতো, বন্ড পেপার। কারণ এর একটা ভ্যালু বাড়িয়েছে এরা, কিসের জন্য? তেলের জন্য। পুরো বিশ্বে কিসে চলে এখন? বাইক, মোটরসাইকেল, লরি, হাইবা, প্লেন কিসে চলে? পেট্রোলে চলে। পুরো বিশ্বের জন্য কি দরকার? পেট্রোল দরকার। পুরো বিশ্ব যদি ডলারে কিনা বেচা করে, পুরো বিশ্ব যদি ডলার লেনদেন করে, তাহলে ডলারের দাম বাড়বে। এবং এই ডলারের বিরুদ্ধে যে বলবে সে কিন্তু শেষ। গাদ্দাফি বলেছিল, গাদ্দাফিকে মেরে শেষ করে দিয়েছে। হাসনি মুবারক বলেছিল, ওকে মেরে শেষ করে দিয়েছে। সাদ্দাম হোসেন বলেছিল, ওকে মেরে শেষ করে দিয়েছে। আলী খোমানি বললে, ওকেও শেষ করে দিলে। ভেনেজুয়েলার যে প্রাইম মিনিস্টার ছিল নিকোলো মাদুরাই, তাকে তুলে নিয়ে গিয়ে চলে গেল। কারণ আমেরিকা বলতে চাইছে দুনিয়ার মধ্যে পেট্রোল বিক্রি হবে একমাত্র ডলারে। ডলারের পরিবর্তে কেউ যদি বলতে চায় অন্য কিছুতে কেনা বেচা করবো, সে দেশ শেষ। গাদ্দাফি বলেছিল ডলারে লয়, সোনাতে কেনা বেচা করবো, সোনাতে কেনা বেচা করবো। না না না, সোনাতে কেনা বেচা হবে না, ডলারে। ডলার একবার বাইকট করে দিলে পরে আমেরিকা শেষ, পতন। এবং সেই টিটি অনুযায়ী এখানে সুরক্ষা দেবে বলেছিল। কিন্তু ইরান কি করলে, এত মার মারলে এবার থেকে শুরু করে রাতারাতি আবুধাবির, দুবাইয়ের বড় বড় হোটেল রেস্টুরেন্ট ছিল,
সেখানে বম্বিং করলে, কাতারে করলে, কুয়েতে করলে, এখানটা যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল বিশ্বের মধ্যে দুনিয়া যদি আছে তো এই আরব দুনিয়া আছে, তার মধ্যে দুবাই, কাতার, এখানে এলে পরে সেফ জীবন। আমাদের যদি কিছু ইউটিউবে যদি ইউটিউবারের যদি ভিডিও দেখা হয় তবে বলে ভারতবর্ষে গাল দিবে, ভারতবর্ষে কোনো সেফটি নাই, সিকিউরিটি নাই, কিছু নাই, গাল দেয় ওরা। চলে এসো দুবাই, সব রকম সিকিউরিটি দিবে, দিলে কি বম্বিং, কিছু করতে পারলে, কিছু করতে পারলে না। তারপরে দেখো এর রাজধানী হচ্ছে আবুধাবি, দুবাইয়ের সবচেয়ে বড় শহর হচ্ছে দুবাই, ইউএই উপসাগর হচ্ছে পার্সিয়ান গালফ, ইউরোপ হচ্ছে ইউরোপ দিনার, কাতার এর ঠিক এর পাশে হচ্ছে কাতার, এদের হচ্ছে কাতার, কাতার, কাতারের উপসাগর হচ্ছে পার্সিয়ান অবস্থিত। কাতার হচ্ছে গ্যাসের জন্য খুব বিখ্যাত, এখানে গ্যাস, পুরো বিশ্বের মধ্যে গ্যাসের দাম বেড়ে গেছে, আমাদের 50টা প্লাস দাম গ্যাসের দাম বেড়ে গেছে। পুরো বিশ্বের মধ্যে মোটামুটি 20 থেকে 30% গ্যাস সাপ্লাই হয় এখান থেকে, কাতার থেকে। এখানে আছে স্টেট অফ হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। ইরান বলছে যে আমি এখানটায় কোনো গ্যাসের বা তেলের শিপমেন্ট আমি যেতে দেব না, একমাত্র চায়না ছাড়া। এবং কি করে পুরো বিশ্বে গ্যাসের দাম বেড়ে যায়। তাহলে কাতারের প্রাকৃতিক কি আছে, সব থেকে বেশি গ্যাস আছে। এরপরে হচ্ছে কুয়েত, কুয়েতের হচ্ছে সব থেকে, আর এখানে বারিন বললাম, বারিন হচ্ছে একটা দ্বীপ দেশ, বারিন হচ্ছে একটা লেখা নাই, দ্বীপ দেশ, সবথেকে ছোট। আর হচ্ছে কুয়েত, কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত সিটি এবং তেলের জন্য বিখ্যাত, কুয়েতি দিনার। ইরান, ইরানের রাজধানী হচ্ছে যে বাগদাদ, ইরানের রাজধানী বাগদাদ। আমরা যে দেখলাম ইরান দেখলাম আমরা, ইরান ইরাক, মিস্টেক হয়েছে, এটা হচ্ছে ইরাক, ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ, এখানটায় বাগদাদ আছে। এখানটায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরাক। ইরাক যখনই প্রথমত অটোমান সাম্রাজ্য আম্পায়ার ছিল, তারপরে আসে ইংরেজদের হাতে, তারপর স্বাধীনতা হওয়ার পর আসে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। এখানটায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন, এই যে সাদ্দাম, এই সৈন্য ছিল, সৈন্য বলতে আম সৈন্য যেরকম হয় আর্মি, সেরকম ছিল। সে সরকারকে পরিবর্তন করে আসে। সাদ্দাম হোসেন এখানটায় ছিল সুন্নি, সাদ্দাম, আর এখানটায় ছিল খামেনি, ইনি ছিল ইরানের বিদ্রোহী নেতা। এবার গল্প কি হয়, ইরাক ইরান যুদ্ধ শুরু হয় 1980 থেকে 88-তে, 1980 থেকে 88-তে শুরু হয়। এবং এখানটায় সাদ্দাম হোসেন যে আছে, এই সাদ্দাম হোসেন এ কিন্তু খামেনিকে একবারে দেখতে পারতো না, একবারে দেখতে পারতো না, কারণ সাদ্দাম হোসেন ছিল সুন্নি, সুন্নি, আর খামেনি ছিল শিয়া। দেখছে যে যদি ইরান রেভলিউশন হয় 1979-তে, রেভলিউশন শুরু হয়, রেভলিউশন নেতা ছিল আলী খামেনি। নেতা হওয়ার প্রধান কারণ ছিল যদি সুন্নি জগতে সাদ্দাম হোসেন নিজেকে হিরো হিসাবে প্রেজেন্ট করতে চাইছিল। কি করে যে এখানটায়, এর জন্য ইরাক কি করে, ইরানের উপর আক্রমণ করে, ইরানের উপর আক্রমণ করে, এত আক্রমণ করে, এত আক্রমণ করে যে ইরাককে ধ্বংস করে দেওয়ার মতন, ইরাক ইরানকে ধ্বংস করে দেওয়ার মতন। কারণ এখানটায়
সুন্নি আর শিয়ার লড়াই চলছে। এদেরকে সাপোর্ট করছে এক হচ্ছে সৌদি আরব। সৌদি আরব লড়াই করার জন্য $30 মিলিয়ন দিয়েছে মারো শিয়াকে। এখানটায় কুয়েত কুয়েত দেওয়া হয় $14 বিলিয়ন মারো শিয়াকে। সাদ্দাম হোসেন টাকার অভাব ছিল না, এত মারতে শুরু করে ওই দিক থেকে মারতে শুরু করে। নিয়ে হঠাৎ 2-5 বছর পর বলছে, সাদ্দাম হোসেন বলছে যে আর যুদ্ধ করবো না, যুদ্ধতে বেকার, টাকা নষ্ট, সময় নষ্ট, দেশ নষ্ট। খামিনি বলছে ঠিক আছে। ঠিক খামিনি যখনই, সাদ্দাম হোসেন যখন চুপ হয়ে গেছে যখনই, এবার তখন খামিনি বলছে যে আমার এত ক্ষয়ক্ষতি করলা, আমি ছেড়ে দেবো? এইখানে আল বাসার বলেছিল, বাসারা সব থেকে গুরুত্বপূর্ণ তেল উৎপাদন হয়। খামিনি এখানে মারতে শুরু করে, এত মারতে শুরু করে যে ইরাককে পিছিয়ে যেতে হয়। পিছিয়ে যাওয়া যখন গেল, তখন দুজনের মধ্যে প্রথম যুদ্ধ চলে 1980 থেকে 88-তে। সেরকম কারো কিন্তু কেউ মারা যায়নি। এবার দেখো একটু এটা দেখে নাই। ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। ইরাক দুটি নদী হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানে আছে। ইরাক কোন উপসাগরে অবস্থিত? পারস্য উপসাগরে। মেসোপটেমিয়াম অঞ্চল নাম হচ্ছে ইরাক অঞ্চল। ইরানের মুসলিমি 3টি বড় যুদ্ধ হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে কাদিয়াস যুদ্ধ 636 খ্রিস্টাব্দে, নালাবের যুদ্ধ 642 খ্রিস্টাব্দে, কারবালার যুদ্ধ হয়েছিল 680-তে। এখানটায় আছে কারবালা, এখানটায় আছে কারবালা। কারবালাতে হযরতে হাসান কারবালার মাঠে মারা গেছিল যুদ্ধক্ষেত্রে, এখানে লেখা আছে। এবার দেখো এখানটায় ইরাক এক সময় পুরো বিশ্বের মধ্যে জ্ঞানের আলো ছিল। এখানে ছিল হারুন আল রশিদ ও তার পুত্র আল মামুন। তিনি তখনকার দিনে তৈরি করে হচ্ছে হাউস অফ উইজডম। সেখানটায় জ্যোতিষ, জ্ঞান, পদার্থ এত কিছু তৈরি করে, মানে এত কিছু রিসার্চ সেন্টার তৈরি হয় যে পুরো বিশ্বের, চায়না থেকে, গ্রিস থেকে, ইউরোপ থেকে, সমস্ত জায়গা থেকে এখানটায় একাডেমিতে পড়তে আসে। এবং বেশিরভাগ যত সমস্ত আমরা গণিতে পড়ি, জ্যামিতি থেকে শুরু করি, এই হাউস থেকে কিন্তু খোঁজ হওয়া। কিন্তু পরবর্তীকালে প্রায় 1258 দিকে মঙ্গলরা আক্রমণ করে। মঙ্গলরা আক্রমণ করার পর একে ভেঙে দেওয়ার পর এই যে সমস্ত বই ছিল সবকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় এবং নদীতে বয়ে চলে যায় সমস্ত জ্ঞান। ওই জ্ঞান যদি থাকতো তো আজ এই ইরাক আরো জ্ঞানী হয়ে থাকতো, কিন্তু সমস্ত সবকিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। এরপরে দেখো ইরান। আমরা যে ইরান দেখছি, তো এই ইরান কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। এখন যেমন ইরান হচ্ছে যে হিজাব পরে থাকছে, সমস্ত রকমের করছে, একবারে পুরোপুরি আলাদা ছিল। এই ছিল ওইখানকার রাজা, এর নাম ছিল রিজা পালভি, এর স্ত্রী এটো। 1960-এর দশকে ইরানের সাম্রাজ্য এরকম, যেমন আমাদের ভারতবর্ষে এরকম ছিল চলাফেরা, সেরকম 1960-এ স্কুল কলেজ এরকম যাওয়া আসা করতো। 1979 রেভলিউশনের পর সবাই ওর দেশের কালচারকে মানিয়ে নেওয়ার জন্য এই আলী খামেনি উঠে বসে লাগে নিজের কালচারকে বাঁচানোর জন্য। কালচারকে বাঁচাই এবং রেভলিউশন করে, নিজের ব্যক্তিত্ব বাড়াই। মানে এ এমন ব্যক্তি, তার বিরুদ্ধে কেউ যদি কিছু বলতো তো গুলি চালিয়ে দিত। কিছুদিন আগেই, আজ থেকে 1-1.5 মাস আগেই, আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বলছে যে তোমরা যদি সরকার পরিবর্তন করতে চাও রাস্তায় বেরোই প্রোটেস্ট করতে লাগো,
আলী খামেনি বলছে কে প্রোটেস্ট করছে, কে প্রোটেস্ট করছে, রাস্তায় নেমে গুলি চালিয়েছে 3 মাস আগে চালিয়ে করা হয়েছে সুপ্রিম লিডার। কিন্তু মুসলিম জগতে একটা ভালো ইমেজ তৈরি হয়েছে কিসের জন্য? মিসাইলের জন্য, ইসরায়েলকে কাউন্টার অ্যাটাক করার জন্য মুসলিম জগতে। কিন্তু নিজের দেশের কি হয়েছে, ইথনিসিটি বেড়েছে, অত্যাচার বেড়েছে কালচারকে চাপিয়ে দেওয়ার জন্য। এবার যারা হিজাব পড়তে চায় না তাদেরকে হয়তো জোরামি, সেই হিসাবে ওরা মারা গেছে, তারা ইরানে নেমে ডান্স করছে যে আলী খামেনি মারা গেছে। আর যারা ধার্মিক ব্যক্তি তারা কান্নাকাটা করছে। যে কোনো ব্যক্তির দুই দিক থাকে, এক ভালো দিক, এক খারাপ দিক থাকে। এবং সেই হিসাবে এই ইরান 1980 আগে ইউএসএ যা বলতো তাই করতো। ইউএসএ যদি বলতো উঠ, উঠতো, বস তো বসতো। তার লেগে ড্রেস পোশাক সমস্ত কিন্তু আমেরিকার মতন ছিল। এই রাজা পালভি আমেরিকার কোলে বসে থাকতো, আমেরিকা যদি বলতো হতে হ্যাঁ নাতে না সব বলতো। এই আলী খামেনি আসে বলে যে একটা দেশের নিয়ম থাকবে, সেই দেশে যেই দেশ, আমি একটা দেশের কথা শুনে কেন উঠা বসা করবো। এবং 1980 পর তিনি আসে, সুপ্রিম লিডার হয়ে নেতৃত্ব করতে শুরু করে। দেশের জন্য বড় বড় রিসার্চ সেন্টার, মিসাইল, স্কুল, কলেজ সব তৈরি করতে শুরু করে এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছেও। কিন্তু দুর্ভাগ্যবশত 28 তারিখ মারা গেল, কারণ ইসরায়েলি খোপিয়ানসি ওকে মারার প্ল্যান করেছিল 10 বছর আগে থেকেই। এবং একসঙ্গে কি করলো, ওদের 40 জন সুপ্রিম লিডার ছিল, একটা হাউসে একটা রকেটের মধ্যে উড়িয়ে দিল পুরাপুরি। এখন এখন ইরানের সৈন্য ব্যবস্থা 30টা যদি ইউনিট আছে, মানে ইউনিট থাকে, ভাগ থাকে, তো এর ইউনিটে ভাগ হয়ে গেছে যে কোনো সুপ্রিম কমান্ডো নেই। ওদের যে 30টা ভাগে ভাগ হয়ে গেছে ইউনিট, ওই ইউনিটে যা কমান্ড করবে তাই। তার জন্য কেউ দেখবে সৌদি আরবে বোম মারছে, কেউ দেখবে কুয়েতে মারছে, কেউ ইরানে, কারণ সুপ্রিম লিডার বা সুপ্রিম নেতা বলে কেউ নাই। যে কারোর সঙ্গে বসে মিটিং করব সেও নাই, যে কারোর সঙ্গে কথা বলে যতটা থামবে সেও নাই। এখন এরকম ভাবে চলবে। মারা যাওয়াতে বলছে 40 দিন শোক মানাবে মুসলমান জগতের শিয়া সুন্নি এবং সেইতে। এবং দেখো এখানে রেভুলেশন হয় 79-তে, এবং এই রেভুলেশন হচ্ছে রাজা পালভিকে হটানো হয়। ধর্ম হচ্ছে শিয়া মুসলিম, সর্বোচ্চ নেতা হচ্ছে সুপ্রিম লিডার, প্রধান সম্পদ হচ্ছে খনিজ তেল, উত্তরে হচ্ছে ক্যাসপিয়ান সাগর। এর উত্তরে যেটা দেখছে এটা ক্যাসপিয়ান সাগর, উত্তরে ক্যাসপিয়ান সাগর, দক্ষিণে হচ্ছে পার্সিয়ান গালফ। এবং ইরানের প্রধান হচ্ছে দাস্তেলুট, এখানে দাস্তেলুট আছে, দাস্তেলুট মরুভূমি আছে। ইরানের সর্বোচ্চ পর্বত হচ্ছে মাউন্ট দাওয়ান্ডান। এবং ইরানের সংসদের নাম হচ্ছে ইসলামিক কনস্টিটিউটিভ মুসলিম। হচ্ছে এর সমস্ত সব থেকে বড় মিসাইল হচ্ছে সেজিল। তারপরে হচ্ছে কি বলছো, কে কি বলছো? এরপরে কিন্তু আমি কোশ্চেন করবো। এবার সাহাদ 3, ফাতে, কিয়াম, ফাতেওয়ান। সর্বোচ্চ বেশি রেঞ্জ হচ্ছে সিজেইল, আর সর্বোচ্চ কম রেঞ্জের মিসাইল হচ্ছে ফাতে। এত মিসাইল তৈরি করেছে, বলছে আন্ডারগ্রাউন্ড একটা শহর তৈরি করে দিয়েছে। এখন ইসরায়েল আর আমেরিকার মধ্যে প্ল্যান করছে যে কিভাবে গ্রাউন্ড রিপোর্ট, মানে গ্রাউন্ড নিচে নেমে একে আক্রমণ করা হয়। কিন্তু ইরানের বায়োগ্রাফি আর জিওগ্রাফি এত কঠিন যে এই সাইডে পাহাড় পর্বত, এই সাইডে মরুভূমি, এদিকে পর্বত, এত পর্বত, মানে গ্রাউন্ডে নামলে ওদেরই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য প্ল্যান করছে যে এখানটায় কুদ বলে একটা গোষ্ঠী আছে, সেটা জর্ডানে আছে, তুর্কিতে আছে, আর সিরিয়াতে আছে। এরা চাইছে যে আমাদের একটা দেশ তৈরি হবে এইখানটায়। এখানটায় আমাদের একটা দেশ তৈরি হবে। ইউএসএ মনে করছে আমি যদি সেনা পাঠাই তো আমার সেনা বিনা কারণে মারা যাবে। ইসরায়েল দেখছে যে আমি যদি সেনা পাঠাই বিনা কারণে মারা যাবে।
সেনা মারা না যাক, আমার দেশের টাকা যাক, আমি ফ্রিতে তো সেনা পাই। এখানে কুদ বলে গোষ্ঠী ছিল, তাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে আমেরিকা, সামনে ফান্ডে আসবে না। কিন্তু যদি এর আগে থেকেই ইরান জানতে পেরে আছে, কুদের যত সমস্ত হেডকোয়ার্টার ছিল সব মারতে শুরু করে দিয়েছে আগে থেকেই। এখন ফিউচার, ভবিষ্যৎ, ইরান যদি শক্তিশালী হয় তো আরব ঠান্ডা থাকবে, ইরান যদি শেষ হয়ে যায় যদি, তো পুরো বিশ্ব অশান্তি শুরু হয়ে যাবে। ইরানের কাছে যদি নিউক্লিয়ার পাওয়ার আসে, যদি পরমাণু শক্তি যদি আসে, তো পুরো বিশ্ব শান্তিভাবে থাকবে এই আরব দুনিয়া। আর ইসরায়েল বলছে তোমার পরমাণু বোমার দরকার কি, আমি আছি। কিন্তু ইসরায়েলের প্ল্যান গ্রেটার ইসরায়েল, গ্রেটার ইসরায়েলে আসবে, এটা হচ্ছে ইসরায়েল, তো ইসরায়েল আসবে খানিক লিবে, মিশর লিবে, জর্ডান লিবে, সৌদি আরব লিবে, জর্ডান লিবে, এটা গ্রেটার ইসরায়েল, মানে চারিদিক থেকে কবজা করে লিবে, গ্রেটার ইসরায়েল করতে চাইছে। আর গ্রেটার ইসরায়েল ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানে এর কাছে পরমাণু বোমা হয়ে গেলে পরে, এর কাছে যদি পরমাণু বোমা হয়ে যায় ভড়াভড় মেরে দিবে তাই। তার জন্য ইসরায়েলের সব থেকে ভয় ইরানের। পাকিস্তান মুসলিম কান্ট্রি হলেও পাকিস্তান নিজে থেকে লড়াই করতে শুরু করে দিয়েছে আফগানিস্তানের সঙ্গে। পাকিস্তান ও দেখছি আমি এদিকে মাথা ঘামাই, তাহলে মুসলিম জগতে আমার ও আই সি, অর্গানাইজেশন ইসলামিক কান্ট্রি, 57টা দেশ আছে, ওকে সব গাল দিছে। সৌদি আরবের সঙ্গে ডিফেন্স প্যাক্ট করেছিল কিছুদিন আগে, ডিফেন্স প্যাক্ট, যে সৌদি আরবকে যদি কেউ আক্রমণ করে তাহলে আমাকে আক্রমণ করে। সৌদি আরবের তেলের ট্যাঙ্ক সব চুরমার করে দিয়ে গেল। আর এই দেখছে যে আমি এর সঙ্গে লড়তে যে তোমার মায়ের হয়ে প্রচুর মারতে শুরু করি আমি আফগানিস্তানকে, এই আফগানিস্তানকে মারতে শুরু করে দেয়। চুপচাপ ও দুনিয়া থেকে সাইড হয়ে গেল, ট্রিট করছে আমি তো নিজের দেশে যুদ্ধতে ব্যস্ত। বুঝতে পারলে কিছু? হ্যাঁ, ইন্ডিয়া, ইন্ডিয়া মারছে না, ইন্ডিয়া সাপোর্ট কাকে করছে, একটা হচ্ছে বিদেশ নীতি, মানে এটা একটা ভয়ঙ্কর ভুল হয়েছে ভারতের প্রধানমন্ত্রী। কেমন ভুল, যে একটা দেশের মধ্যে এই যে প্রধানমন্ত্রী গেল 26 তারিখ ইসরায়েলে গেছিল, 26 তারিখ নরেন্দ্র মোদী 25-26 তারিখ ইসরায়েলে গেছিল এই মাসের ফেব্রুয়ারি মাসের। ওইখানে যেই সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে, মানে আমার এক্সাক্ট ডেট তো মনে নাই, তবে ফেব্রুয়ারি মাসে গেছিল, সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল যে ভারতীয় বন্ধু আমাদের ডিফেন্স প্যাক্ট মিসাইল কিনব। এবং ওইখানে নরেন্দ্র মোদী বললে যে ইসরায়েল ইজ ফাদারল্যান্ড আর ইন্ডিয়া ইজ মাদারল্যান্ড, দুজনা মিলে আমরা তৈরি করব মিসাইল। কি তৈরি হয়েছে আমাদের আগে থেকে, পাকিস্তান চোটটা তৈরি হয়েছে। তা এরকম ভাবে স্টেটমেন্ট দেওয়ার পর ও যখন ঘুরিয়ে আসছে, যখনই ঘুরিয়ে আসতে আসতেই ইরানের সঙ্গে যুদ্ধ। আর ইরানের সঙ্গে ভারতের খুব সম্পর্ক ভালো ছিল। ইরানের চাবাহার বান্দরগাহ, এইখানে ছিল ইরানের চাবাহার বান্দরগাহ, ম্যাপটা এখানে, এখান থেকে এই যে আসা হয়, তো এখানে ই, আর এই পাকিস্তান, এখানটা হচ্ছে ইরান, এইখানটাই ছিল চাবাহার বান্দরগাহ। চাবাহার বান্দরগাহতে আমাদের ভারতবর্ষের কোটি টাকা লাগা আছে, কারণ চাবাহার বা আমাদের এখানটাই এত সব অসুবিধা হয়, কারণ আমরা যদি পাকিস্তানের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকতো যদি আমাদের, তো আমাদের ট্রান্সপোর্ট খরচাই হতো না তেলের। আমরা এখানটায় তেল পাইপ একবার ভরে দিতাম, ওইখানটায় তেল ভরে দিত, ট্যাঙ্কারে খুলে দিতাম। পাকিস্তানের সাথে এমন দুশ্মনী হয়ে আছে যে আমরা আমাদের সেন্ট্রাল এশিয়া, যে কাজাকিস্তান, কিরগিস্তান, তুর্কিস্তান, উজবেকিস্তান, এদের কাছ থেকে আমরা কোনো কিছু কিনা বেচা করতে পারি না। ওইখানটায় গ্যাস উৎপাদন বেশি হয়, আমরা কিনতে পারি না, তার জন্য আমাদের গ্যাস বেশি দামে কিনতে হয়। যদি এদের সঙ্গে ভালো সম্পর্ক থাকতো, যদি আমাদের পাইপলাইন থাকতো যদি, তাহলে আমাদের কি হতো, গ্যাসের দাম আমরা এখানে 900 টাকা গ্যাস কিনছি, সেখানে 400 টাকা কিনতাম, আমাদের টাকাটা সেভ হতো। মানুষের বেঁচে থাকার উদ্দেশ্য কি, সবকিছু আরামে পাওয়া, আরামে পাওয়া। কিন্তু আরামে কারা পেয়েছে, আমেরিকা, রাশিয়া, ইসরায়েল। আরামে আমি লোন নিয়েছি, রাজমিস্ত্রি কাজ করছি, ইন্টারেস্ট ভরছি, আমার ইন্টারেস্ট কাদের কাছে যাচ্ছে, আমেরিকা। লোন আমি সামান্য যদি 5 লাখ লো, আমি লরি কিনবো, হাইবা কিনবো 60 লাখের, আমি খেটিয়েছি,
আমি লোন ইএমআই করছি, কিন্তু যে বসে আছে উপরে কোনো কাজ করে না, কিছু করে না, চুপচাপ আমার টাকা খেলেছে, আমার সময় খেয়েছে। এমন ভাবে সিস্টেম করা ফাইন্যান্স ব্যবস্থা, এমন সিস্টেম। ইসলামে ফাইন্যান্স ব্যবস্থা একবারে বাদ। কিন্তু ইসলামে যে সমস্ত গান মিউজিক সব বাদ। যেমন হচ্ছে এখন হচ্ছে গান মিউজিকে বেশি কমার্শিয়াল, টাকা বেশি হাতে, অ্যাড কিসে, টাকা বেশি হাতে, এইসব জিনিস পুরোপুরি ব্যান্ড, কিন্তু এইসব জিনিসের টাকা বেশি। আর কিছু কোশ্চেন? এবার কোশ্চেন করতে শুরু করো। হুম, ক্যামেরাটা অফ করো।